আচ্ছা ঠিক আছে। সো আজকের পড়াটা হচ্ছে কি আংশিক চাপ। সো দেখো ফার্স্ট অফ অল আংশিক চাপ বুঝতে গেলে আংশিক চাপটাকে ইংলিশে কি বলা হয়? পার্শিয়াল প্রেসার। আংশিক চাপটাকে ইংলিশে কি বলা হবে? পার্শিয়াল প্রেসার বলা হয়। পার্শিয়াল প্রেসার মানে কি? মানে আংশিক চাপ মানে কি? ধরো আমি এখানে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে ফার্স্টে ডেফিনিশন পড়া লিখে দিব, ফার্স্টে একটু জিনিস বোঝার চেষ্টা করো। বক্সের মধ্যে আমি হচ্ছে কিছু গ্যাস নিলাম, কি কি নিলাম? হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম এবং হচ্ছে হিলিয়াম নিলাম। তিনটা আমি হচ্ছে এখানে গ্যাস নিলাম এবং তিনটা গ্যাস হচ্ছে কি আমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তিনটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এবং নিষ্ক্রিয় গ্যাস কি রকম আমি তোমাকে বলি। তুমি বলতে পারো যে ভাইয়া হাইড্রোজেন এবং অক্সিজেন কেমন নিষ্ক্রিয় গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে তারা এক অপরের সাথে বিক্রিয়া করবে না। মানে নরমাল টেম্পারেচার অর্থাৎ এটা আমাদের কক্ষ তাপমাত্রা যেটা থাকে সেই নরমাল টেম্পারেচারে আমার হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন এগুলো বিক্রিয়া করবে না। এগুলো এক অপরের সাথে কি বিক্রিয়া করবে না, তারা রিঅ্যাক্ট করবে না, তারা এক অপরের সাথে রিঅ্যাকশন দিবে না। এখন আমি কি করলাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা চাপ বের করার চেষ্টা করলাম। ধরো নরমালি আমি যদি বলি যে এখানে চাপটা বের করো, এখানে হাইড্রোজেন হচ্ছে কি একটা গ্যাস। আমি তোমাকে আগে বলছিলাম যে একটা গ্যাস কে তুমি যদি হচ্ছে এখানে বসাও, কোথায় একটা বাক্সের মধ্যে তুমি যদি বসাও, এই গ্যাসটা পুরো আয়তন দখল করবে। মানে হাইড্রোজেন গ্যাসটা পুরো আয়তন দখল করছে, অক্সিজেন গ্যাস তাও কিন্তু পুরো আয়তন দখল করছে। ধরো আমি এখানে বললাম হচ্ছে তার আয়তন হচ্ছে ভি, এই বক্সের আয়তন। সো এই বক্সের মধ্যে যখন হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাচ্ছি, হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? ভি। অক্সিজেন গ্যাসের আয়তন কত? ভি। হিলিয়াম গ্যাসের আয়তন কত? তাও কিন্তু ভি। অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাস যখন তুমি হচ্ছে এই তিনটা মানে বাকি দুইটা গ্যাসের সাথে যখন একসাথে থাকবে, তখন হাইড্রোজেন এমন ভাবে রিঅ্যাকশন দেখাবে, মানে এমন ভাবে সে ভাব দেখাবে যেন সে পুরো আয়তনটা দখল করছে, কেন আমি তোমাকে বলছিলাম গ্যাসের আয়তন বের করতে গেলে আমাকে পাত্রের আয়তন বের করতে হবে। যাহাই পাত্রের আয়তন তাহাই কিন্তু গ্যাসের আয়তন। অক্সিজেন গ্যাসের আয়তন কিন্তু পাত্রের আয়তনের সমান, হিলিয়াম গ্যাসের আয়তন তাও কিন্তু পাত্রের আয়তনের সমান। অর্থাৎ গ্যাসটা হচ্ছে পুরো আয়তনটাকে দখল করে ফেলবে। সো এটা হচ্ছে ভিটা হচ্ছে তাদের প্রত্যেকের আয়তন। আচ্ছা এখানে আবার আলাদা আলাদা চাপ আছে না? প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা চাপ আছে। দেখো এই যে এটা হাইড্রোজেনের চাপ কত? পি। ধরো আমি হাইড্রোজেনের চাপ বললাম কত? PH2। অক্সিজেনের চাপ কত বললাম? PO2। আর হিলিয়ামের চাপ কত বললাম? PHE। তাদের চাপ কিন্তু ভিন্ন, চাপ আলাদা আলাদা চাপ আছে এবং তাদের মোল সংখ্যা কিন্তু ভিন্ন। তাদের মোল সংখ্যা কিভাবে দেখো? NH2, NO2 এবং হচ্ছে N কি আমাকে বলো? NHE। অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, এটা অক্সিজেনের মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? ধরো আমি তোমাকে বললাম এই পাত্রের মধ্যে আমি মোল দিছি হচ্ছে কত? হাইড্রোজেনের মোল সংখ্যা দিছি 1 মোল হাইড্রোজেন দিছি, অক্সিজেন দিছি 2 মোল, হিলিয়াম দিছি ধরো 3 মোল। সো সবগুলো মোল আলাদা আলাদা না, এবং তাদের চাপও আলাদা আলাদা হবে, কিন্তু তাদের আয়তন সবগুলো কিন্তু আমি সেম রাখতেছি। তাদের আয়তন সবগুলো কি সেম রাখতেছি। অর্থাৎ অর্থাৎ এই ক্ষেত্রে ধরো হচ্ছে আমি তাদের হচ্ছে চাপটা বের করলাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা চাপ বের করলাম। ধরো আমরা সবাই পড়ে আসছিলাম যে PV ইকুয়াল টু কি nRT। আমরা তখন থেকে পড়ে আসছিলাম যে আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র থেকে পড়ে আসছিলাম যে PV ইকুয়াল টু nRT। এবং এটা কোত্থেকে আসছিল আমাকে বলো? এটা আসলে বয়েলের সূত্র এবং হচ্ছে কোত্থেকে সূত্র? আর কিছু সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তিনটা জিনিস মিলিত করে আমরা আসছিলাম PV ইকুয়াল টু nRT। অর্থাৎ মনে আছে যে V সমানুপাতিক 1/P, এরপরে B সমানুপাতিক T, এরপরে V সমানুপাতিক N। তিনটা জিনিসকে কম্বাইন করে হচ্ছে আমরা এই সূত্রটা পেয়েছিলাম। কোন সূত্রটা? এই সূত্রটা। এখন এখানে ক্ষেত্রে আমি যদি আলাদা আলাদা যদি চাপ বের করি, ধরো এখানে হাইড্রোজেনের চাপ কত বের করলাম সেটা কত আমাকে বলো? PH2 এটা হাইড্রোজেনের চাপ। হাইড্রোজেনের চাপ বের করতেছি। ধরো হাইড্রোজেন কি পরিমাণ প্রেসার দিছে, আসলে চাপ মানে কি? সে একক ক্ষেত্রফলের উপর সে কি পরিমাণ বল দিছে। ধরো এখানে হাইড্রোজেনের তুমি মোল সংখ্যা দিছো ধরো 1 মোল। এই 1 মোলটা তার আয়তন অর্থাৎ তার পাত্রের গায়ের মধ্যে কি পরিমাণ প্রেসার দিছে, প্রেসার বলতে কি পরিমাণ বল দিছে, সেটা হচ্ছে তাপ চাপ। অর্থাৎ একক আয়তনের উপরে তার বলের পরিমাণটা হচ্ছে কি তার চাপ। অর্থাৎ P ইকুয়াল টু কি F/A। সো দেখো এখন আমি কি করলাম? PH2 মানে হচ্ছে কি হাইড্রোজেন না? হাইড্রোজেনের হচ্ছে আমি কি চাপটা বের করলাম। চাপটা আমাকে বলো হাইড্রোজেনের চাপ বের করতে গেলে। তো ফার্স্ট অফ অল তার বিটা হচ্ছে এখানে বসাও, চাপ বের করতেছে হাইড্রোজেনের। এবার n এর মান কত হবে আমাকে বলো? NH2 এবং r এর মান কত হবে? R/T। এটাই ঠিক আছে। কিভাবে আমাকে যদি হাইড্রোজেন অক্সিজেনটা যদি বের করতে বলে, তাহলে অক্সিজেনটা কিভাবে বের করব? PO2 ইনটু কত? V ইকুয়াল টু কত হবে? NO2 ইনটু কত হবে? RT। তাহলে এগুলো কি? এই জিনিসটা কি? PH2 মানে কি? এটা হচ্ছে আমার আংশিক চাপটা, এটা হচ্ছে কি আমার আংশিক চাপ। আর এই O2 হচ্ছে কি আমার অক্সিজেনের আংশিক চাপ। PH2 মানে কি? আমার আংশিক চাপ। আসলে আংশিক চাপ মানে কি?
আমার টোটাল চাপ হচ্ছে কি পিটি, টোটাল চাপ হচ্ছে কি আমার পিটি অর্থাৎ টোটাল প্রেসার। এই পিটির মধ্যে আমার আলাদা আলাদা যে চাপগুলো আছে না, অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাসের যে আলাদা চাপ আছে, হিলিয়াম গ্যাসের যে আলাদা চাপ আছে, অক্সিজেন গ্যাসের যে আলাদা আলাদা চাপ আছে, সেই চাপগুলোকে বলা হচ্ছে আংশিক চাপ। অর্থাৎ আংশিক চাপ মানে হচ্ছে আমার টোটাল চাপের মধ্যে যে চাপগুলো থাকবে, অর্থাৎ যে অংশের চাপগুলো থাকবে, প্রত্যেকটা অংশের আলাদা আলাদা চাপগুলো আছে না, সেই অংশের চাপগুলোকে বলা হচ্ছে আংশিক চাপ। এটা জাস্ট মুখের ভাষায় বলছি, বাট বইয়ের ভাষায় বলে আলাদা কথা। ধর আমি এখানে বললাম, এখানে টোটাল প্রেসার আমি যদি বলি তাহলে পি হাইড্রোজেন প্লাস পি অক্সিজেন এবং হচ্ছে কি পি হিলিয়াম, পি কি হবে হিলিয়াম, অর্থাৎ তিনটা চাপটাকে আমি যদি যোগ করি তাহলে আমার টোটাল প্রেসার পাবো। টোটাল প্রেসার হচ্ছে মোট চাপটা। মোট চাপটা আমি কিভাবে পাবো, এবারে পি হাইড্রোজেন পি অক্সিজেন মানে কি আমার হাইড্রোজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ এবং হিলিয়ামের আংশিক চাপ, তিনটা বের করতে পারলে আমি পিটি পাবো। অর্থাৎ আমাকে বলা হচ্ছে কি সবগুলোর আলাদা আলাদা আংশিক চাপ বের করতে পারলে তাহলে আনসার কি আসছে, PO2 হচ্ছে আমার অক্সিজেন আংশিক চাপ। আমি যদি এখন বলি PHE তাও হচ্ছে কার আংশিক চাপ, হিলিয়ামের আংশিক চাপ। সবগুলোতে কিন্তু V কিন্তু সমান এবং RTও কিন্তু সব RT তো ধ্রুবক থাকবে। T কেন ধ্রুবক, কারণ নরমাল টেম্পারেচারে বলা হচ্ছে, মানে নরমাল টেম্পারেচার মানে টেম্পারেচার স্থির থাকবে, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি কেন, কারণ কক্ষ তাপমাত্রা নরমাল টেম্পারেচার। সো T এর মান এবং R এর মান সবসময় ধ্রুবক, বাট N এর মান এবং P এর মান ধ্রুবক থাকবে না। কেন, কারণ N এর মান মোল সংখ্যা তো চেঞ্জ হবে। ধরো হাইড্রোজেনের যে মোল হবে অক্সিজেনের সেই মোল হবে না, হিলিয়ামের যে মোল হবে অক্সিজেনের সেই মোল হবে না। সো মোল সংখ্যা ডিফারেন্স থাকবে এবং চাপের মধ্যে তো অবশ্যই ডিফারেন্স থাকবে, কারণ চাপটা ডিপেন্ড করবে তার মোল সংখ্যার উপরে। কারণ আমরা জানি Pv = nRT, মোল সংখ্যা বাড়লে চাপ বাড়বে, ব্যাপারটা হচ্ছে ওরকম চিন্তা করো। সো এখানে N = KH * কি হবে RT হবে। সো দেখো তিনটা জিনিস দেখছো, PS2 * V, তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি আমার আংশিক চাপ। এখন এই সবগুলোকে যোগফল করলে আমি হচ্ছে এটা পাবো। এখন আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা কি আমাদেরকে কি এখন প্রমাণ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি এখন ভিতরে পড়াতে যাওয়ার আগে আমরা একটা কাজ করব। এটা আমি জাস্ট তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে কি যে এখানে যে প্রেসারটা আছে সেই টোটাল প্রেসারটা হচ্ছে আমার এটা মোট চাপ। আবার এখানের মধ্যে আলাদা আলাদা যে চাপটা আছে সেই চাপটাকে বলা হচ্ছে আংশিক চাপ। তাহলে আংশিক চাপ কোনটা, এই হাইড্রোজেনের, এই অক্সিজেনের, এই হিলিয়ামের। এখন তুমি যদি বলো ভাই আংশিক চাপ কিভাবে বের করে, আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে এগুলা, PV = nRT। এই PV = nRT তে আমরা হচ্ছে মানগুলো বসাবো। ধরো আমি হাইড্রোজেনের চাপটা বসালাম, এরপরে বিটা হচ্ছে আমার কমন সবগুলো থাকবে, আর n এর মান হচ্ছে কি আমার হাইড্রোজেনের মোল সংখ্যা, আর r এবং t এর মান হচ্ছে ধ্রুবক থাকবে। r এর মান তুমি সবাই জানো 0.0821, আর t হচ্ছে টেম্পারেচার দেওয়া থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আংশিক চাপ বের করার একটা নরমাল একটা কৌশল। এখন কি করব, এখন তো কিছু বুঝি নাই, তাহলে বেসিক আরো যেতে হবে, আরো ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার আগে ফার্স্ট অফ অল আগে আমরা ডেফিনিশনটা লিখব। এক, ডেফিনিশন লেখার পরে প্রত্যেকটা জিনিস প্রমাণ করব, অর্থাৎ এটা কোত্থেকে আসছে সেটা প্রমাণ করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আংশিক চাপ কিভাবে, আংশিক চাপকে যোগফল করলে কিভাবে মোট চাপ পাওয়া যায় সেটা প্রমাণ করতে হবে। সো এখানে দুইটা জিনিস প্রমাণের ব্যাপার আছে। এটা জাস্ট কি ছিল, এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। এখন তোমরা ডেফিনিশনটা একটু সবাই লিখো, ডেফিনিশনটা লিখো। ডেফিনিশনে কি বলা হচ্ছে দেখো, দেখো আমি কিন্তু এখনো বুঝাই নাই, কিন্তু ফার্স্ট অফ অল দেখো তুমি ডেফিনিশনটা লেখো। কি বলা হচ্ছে দেখো, 2 বা ততোধিক। ডেফিনিশন লেখার পরে আর একটু ক্লিয়ার হবে। দেখো এরপর আরো एग्जांपल দিচ্ছি। দেখো 2 বা ততোধিক, আমি বুঝলাম তুমি এখনো বুঝো নাই ভালোভাবে। আমি জাস্ট তোমাকে এখন পর্যন্ত কি বুঝাইছি, জাস্ট আংশিক চাপ বের করার সূত্রটা বুঝাই দিছি, আংশিক চাপ বের করার সূত্রটা বুঝাই দিছি, বাট অ্যাকচুয়ালি আংশিক চাপ মানে কি সেটা এখন বুঝবা। দেখো 2 বা ততোধিক গ্যাস, 2 বা ততোধিক গ্যাস মানে 2 থেকে অধিক থাকতে পারে, 2 থেকে বেশি থাকতে পারে, তবে মিনিমাম তো দুটো থাকবে, দুইটা থেকে বেশি অথবা 2। তো 2 বা ততোধিক গ্যাস যদি 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 পরস্পরের সাথে বিক্রিয়া না করে, কি বললাম, 2 বা ততোধিক গ্যাস যদি পরস্পরের সাথে যদি বিক্রিয়া না করে। আমি তোমাকে আগে বলছিলাম, একটু আগে বলছিলাম না যে গ্যাসগুলো হচ্ছে একে অপরের সাথে বিক্রিয়া করবে না। আচ্ছা তুমি বলতে পারো ভাইয়া অক্সিজেন কেন বিক্রিয়া করতেছে না? দেখো নরমাল টেম্পারেচারে হাইড্রোজেন এবং অক্সিজেন তারা বিক্রিয়া করবে না। নরমাল টেম্পারেচারে মানে সাধারণ তাপমাত্রায়, আমাদের কক্ষ তাপমাত্রা যেরকম আছে সাধারণ তাপমাত্রায় তারা একে অপরের সাথে বিক্রিয়া করবে না, অর্থাৎ তারা একে অপরের সাথে ওভাবে রিঅ্যাকশন দেখাবে না। এখন কি বলতে, দেখো 2 বা ততোধিক গ্যাস যদি পরস্পরের সাথে যদি বিক্রিয়া না করে তাহলে কি লিখবো, তাহলে তারা পরস্পরের যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে।
সমসূত্র কি করে মিশ্রণ তৈরি করে। এখন মানে জাস্ট কি তারা যে কোনো অনুপাতে মিশ্রণ হতে পারে এটা বলা হচ্ছে, যখন যারা হচ্ছে রিঅ্যাক্ট করতেছে না তারা যে কোনো অনুপাতে তারা মিশ্রণ হয়েছে। এখন মিশ্রণ হওয়ার পরে ওই মিশ্রণের যে উপাদানগুলো থাকবে না, উপাদানগুলো কি একটু আগে বলছিলাম না, একটা বক্সের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন ছিল, ওই মিশ্রণের উপাদানের মধ্যে যে উপাদানটা আমার হচ্ছে পাত্রের গায়ে বল প্রয়োগ করবে, ওই মিশ্রণের উপাদানটা পাত্রের গায়ে মানে হচ্ছে পাত্রের ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে আংশিক চাপ। স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, মানে হচ্ছে ফার্স্ট অফ অল যে কোনো অনুপাতে তারা মিশ্রিত হয়ে এটা ধরো সমসূত্র, মানে তারা মিশ্রিত হয়েছে আর কি, রিঅ্যাক্ট করে নাই, তারা রিঅ্যাকশন দেয় না, মানে বিক্রিয়া করে না তাদের মধ্যে, বাট তারা মিক্স হয়েছে একসাথে, তাদের মধ্যে হচ্ছে মিক্স করানো হচ্ছে। ধরো এখানের মধ্যে তোমার হচ্ছে কি, ধরো এখানে বললাম হাইড্রোজেন গ্যাস আছে আর হিলিয়াম গ্যাস আছে, দুইটা গ্যাস হচ্ছে কি এক অপরের সাথে রিঅ্যাকশন দেখাচ্ছে না, বাট তারা মিক্স হয়েছে হওয়ার পর তারা সমসূত্র মিশ্রণ তৈরি করলো। এখন এই হাইড্রোজেন গ্যাস অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে উপাদানগুলো কি হাইড্রোজেন এবং হিলিয়াম, অর্থাৎ এই দুটো উপাদানের মধ্যে যে উপাদানগুলো আমার পাত্রের ক্ষেত্রফলের গায়ে, অর্থাৎ পাত্রের ক্ষেত্রফল অথবা পাত্রের গায়ে বলতে পারো, এই যে গায়ের মধ্যে যে বলটা প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে আমার আংশিক চাপ। কোনটা? ওই মিশ্রণের উপাদানটা যে বলটা প্রয়োগ করতেছে, ধরো হাইড্রোজেন যে বলটা প্রয়োগ করতেছে কার উপরে, পাত্রের আয়তনের উপরে, সেটাই হচ্ছে আংশিক চাপ। সেটা হচ্ছে কি আংশিক চাপ। আমি এবারে বলতেছি এই মিশ্রণের উপাদান, ফার্স্ট অফ অল এই মিশ্রণের উপাদান পুরো সম্পূর্ণ আয়তন দখল করছে, এটা রাজি, সম্পূর্ণ আয়তন দখল করছে। সম্পূর্ণ আয়তন দখল করার পরে তারা পাত্রের গায়ে যে বলটা প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে আংশিক চাপ। তবে মনে রাখবা আংশিক চাপ কখন তৈরি হবে, যখন তারা নিষ্ক্রিয় থাকবে। এবং নিষ্ক্রিয় কখন হবে? নরমালি যখন হাইড্রোজেন হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয় হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন। তুমি দেখবা সবসময় হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন গুলো দেওয়া হচ্ছে, কারণ তারা রিঅ্যাক্ট করে না। তারা কি করে না? রিঅ্যাক্ট করে না। আচ্ছা একটু ওয়েট করো তো, মোবাইলটা একটু নিয়ে নেই। ঠিক আছে, তারা রিঅ্যাক্ট করে না। আচ্ছা এতটুকু বোঝা গেছে? আচ্ছা তাহলে ডেফিনেশনটা পুরোপুরি লিখে ফেলি। ডেফিনেশন পুরোপুরি লিখবো, দেখো ডেফিনেশন তাহলে লিখে ফেলো। কি বললাম এখন এখানে? কত পেজ? এখন এক পেজও লিখি নাই, লেখা হয়েছে না? আচ্ছা দেখো এখন দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান, এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক ভাবে আয়তন দখল করে। পৃথক ভাবে, এটা বেসিক কথাবার্তা, একটু আগে যেটা মুখে বলছিলাম না, প্রত্যেকটি উপাদান মানে হাইড্রোজেন এমন ভাবে বিহেভ করবে যেন তার আয়তন হচ্ছে তার পুরোটা, মানে তার পুরোটা হচ্ছে তার আয়তন। হাইড্রোজেন এমন ভাবে বিহেভ করবে মানে তার হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে তার। ধরো আমি তোমাকে আমি আমার বাসায় ইনভাইট করছি, বুঝছো? তুমি এমন ভাবে বাসায় ঘুরে বেড়াচ্ছ যেমন মানে আমার বাসাটা তোমার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন কি করতেছে, যে এখানে এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক ভাবে পুরো আয়তন দখল করে। এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক ভাবে পুরো আয়তন দখল করে। তাহলে এই মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক ভাবে পুরো আয়তন দখল করে যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে আমার আংশিক চাপ। যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে আমার আংশিক চাপ। এটা বড় করে কেন লিখছি আমি বোঝার জন্য। অর্থাৎ আমি একটু আগে যে কথাগুলো বলছি সবগুলো কি মিল পাইছে নাকি দেখো। ফার্স্ট অফ অল তারা হচ্ছে বিক্রিয়া করবে না, নরমাল টেম্পারেচারে তারা বিক্রিয়া করবে না। বিক্রিয়া না করে তারা মিক্স হবে। মিক্স হওয়ার পরে ওইখানে আলাদা উপাদান যেগুলো আছে হাইড্রোজেন হিলিয়াম যেটা থাকুক না কেন, সেই উপাদানগুলো পাত্রের গায়ে যে পরিমাণ ফোর্সটা দিবে সেটা হচ্ছে আমার আংশিক চাপ। অর্থাৎ আলাদা প্রত্যেকটা গ্যাস আলাদা যে চাপটা দিবে সেটা হচ্ছে আংশিক চাপ। এবং ওই আংশিক চাপগুলোকে যদি আমি টোটাল একসাথে করি তাহলে আমি কি পাবো? টোটাল প্রেসারটা পাবো। কি পাবো? টোটাল প্রেসারটা পাবো। ওকে, টোটাল প্রেসারটা পাবো। এই জিনিসটা আর কোনো কথা নাই এখানে, লেখা শেষ না? ভেরি গুড। আচ্ছা এখন তাহলে দেখো, এখন আমি তোমাকে আরেকটা জিনিস কথা বলে রাখি, সেটা হচ্ছে তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি যে পি টি ইকুয়াল টু কি, টোটাল প্রেসারটা কি। ধরো আমি বললাম প্রথম গ্যাস বলি যে P1 প্লাস P2, এটাই তো আমার। ধরো আমি তোমাকে বললাম যে প্রথম একটা গ্যাস নিলাম
পাত্র, এই পাত্রটা নিলাম। পাত্রটা নেওয়ার পর অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, ধরো কি এটা হচ্ছে টোটাল প্রেসার, আর এগুলি কি আংশিক চাপ। ধরো আমি বললাম আমি প্রথম একটা গ্যাস নিছি, যে কোনো একটা গ্যাস আমি যদি বললাম যেটা আমি হাইড্রোজেন গ্যাস নিছি, আর হচ্ছে আমি এখানে ধরো আমি বললাম অক্সিজেন গ্যাস নিছি। নেওয়ার পরে আমি বললাম যে এখানে প্রত্যেকটার আয়তন কত, ভি। প্রত্যেকটার আয়তন কত, ভি, আয়তন হচ্ছে ভি। ওকে, আচ্ছা ভি কেন? কারণ তাদের সেম আয়তন, বললাম না যে তাদের যে উপাদানগুলো আছে মিশ্রণের উপাদানের মধ্যে, এই উপাদানগুলো হচ্ছে পুরা জায়গা দখল করে ফেলবে, পুরো আয়তন দখল করে ফেলবে। কার আয়তন? পাত্রের আয়তন, পুরা পাত্রের আয়তন দখল করে ফেলছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যদি এগুলো আলাদা আলাদা যদি বের করতে চাও, ধরো আমি নরমালি যদি আমি বলি টোটাল প্রেসার বের করো, পিটি ইকুয়াল টু কত হবে? ধরো প্রথম গ্যাসের ক্ষেত্রে বের করলাম, তাহলে তার আয়তন কত হবে? ভি। আমি টোটাল প্রেসারটা বের করতেছি, টোটাল প্রেসার বের করব কিভাবে? পি ইকুয়াল টু এনআরটি থেকে, এটা থেকে বের করব, পি ইকুয়াল টু এনআরটি থেকে বের করব, পি ইকুয়াল টু এনআরটি। এইখান থেকে আমি হচ্ছে চাপের মানটা বের করব। ধরো আমাকে বের করতে বলছে তোর টোটাল প্রেসারটা বের করে দেখান, এই জিনিসটা টোটাল প্রেসার বের করে দেখান। তাহলে এখানে একটা তাপমাত্রা কত থাকবে এটা আমি জানি। ধরো নরমাল টেম্পারেচার 25 ডিগ্রি দেওয়া আছে, ভি দেওয়া আছে, মোল সংখ্যা তো দেওয়া থাকবে একটা, ধরো একটা মোল সংখ্যা দেওয়া আছে n1 n2 সামথিং লাইক দ্যাট দেওয়া থাকবে। তো আমি এখন বললাম যে ধরো পিটি দিছি না, তো এটাকে আমি বললাম এটা একটা প্রথম গ্যাস, এটাকে আমি বললাম দ্বিতীয় গ্যাস। তাহলে আমি এটা বললাম কি পিটি ইনটু ভি ইকুয়াল আমি কি লিখতে পারি n1 ইনটু কি আরটি। আচ্ছা আর কোত্থেকে আসছে? আর হচ্ছে সবগুলোর গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে বুঝো প্রত্যেকটা গ্যাসের জন্য তার মান সেম থাকবে, প্রত্যেকটা গ্যাসের জন্য তার মান সেম থাকবে, কিন্তু এককের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন আমরা বলছিলাম যে এসআই এককে বলছিলাম 8.314, এরপর আমরা এলএটিএম এককে 0.0821, এককের ক্ষেত্রে ডিফারেন্ট থাকে, বাট কিন্তু মানগুলা গ্যাসের ক্ষেত্রে মানে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তাদের মান হচ্ছে সেম, সেটা হলো ইউনিভার্সাল মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এরপরে টি তো হচ্ছে কি থাকবে? সেম থাকবে, কারণ নরমাল টেম্পারেচার মানে হচ্ছে কি সবগুলো সেম টেম্পারেচারে হচ্ছে। এখন এই জিনিসটা কি আমাকে বলো, এটা হচ্ছে আমার টোটাল প্রেসারটা, কোনটা? পিটি। এখন আমাকে যদি বলে আংশিক প্রেসার বের করো, তাহলে আমি বললাম আংশিক প্রেসার মানে হচ্ছে হাইড্রোজেনের প্রেসারটা বের করতে বলছে। তাহলে আমি কিভাবে বের করব? ফার্স্ট অফ অল তার আয়তন তো সেম থাকবে, তার আয়তন সেম থাকবে। আচ্ছা এখানে অ্যান্টি যদি বলি, এটা হচ্ছে তার টোটাল মোল সংখ্যা না? অ্যান্টি হচ্ছে কিন্তু তার টোটাল মোল সংখ্যা। আমি যদি বলি এখানে অ্যান্টি হচ্ছে কি হবে? তার টোটাল মোল সংখ্যা না? আচ্ছা দেখো, এরপরে এখানে ক্ষেত্রে আমি ধরে বললাম কি n1। আচ্ছা তুমি এটা বলতে পারো ভাই অ্যান্টিটা বুঝি নাই। আচ্ছা অ্যান্টি এভাবে না দিয়ে অ্যান্টি দিতে পারো, অ্যান্টি মানে টোটাল মোল সংখ্যা তুমি দিতে পারো এরকম যে n1 n2, এভাবে দিতে পারো, সমস্যা নেই, দুইটা কিন্তু সেম ঘটনা। আরে দুইটা জিনিস মানে দুটোর মোল সংখ্যা যদি যোগ বের করি তাহলে টোটাল মোল সংখ্যা বের হচ্ছে। টোটাল মোল সংখ্যা কার? এটার মোল সংখ্যা এবং এটার মোল সংখ্যা। ধরো এটার মোল সংখ্যা দেওয়া আছে কত? n1 সাপোজ, আর এটা কি হচ্ছে প্রথম গ্যাস, এটা দ্বিতীয় গ্যাস। প্রথম গ্যাস কেন দিচ্ছি? কারণ আমি বললাম n1 মানে কি প্রথম গ্যাসের মোল সংখ্যা, আমি এখানে n1 না দিয়ে মানে NH2 দিতে পারি। NH2 মানে কি হাইড্রোজেনের মোল সংখ্যা, তারপর NO2 মানে কি অক্সিজেনের মোল সংখ্যা। তাহলে আমি বললাম এটা প্রথম গ্যাস, এটা দ্বিতীয় গ্যাস। প্রথম গ্যাসের মোল সংখ্যা কত? n1, দ্বিতীয় গ্যাসের মোল সংখ্যা কত? n2। এখন p1 ইনটু b, বিটা হচ্ছে কি আমাকে বলো? বিটা সবসময় কিন্তু আয়তন সেম থাকবে, কেন? কারণ একটু আগে বলছিলাম যে এই গ্যাসগুলো হচ্ছে তারা এমন ভাবে আচরণ করবে যেন পুরো সামগ্রিক জায়গাটা হচ্ছে তার, পুরো সামগ্রিক জায়গাটা হচ্ছে তার, তার মানে তার আয়তন সবসময় কি থাকবে? তাদের আয়তন সেম থাকবে, v। এরপরে n1 ইনটু কি হবে? RT। ঠিক আছে, কিভাবে তুমি যদি এটা ধরো দ্বিতীয় গ্যাসেরটা যদি চাপ বের করো, তাহলে p2 ইনটু v ইকুয়াল টু কি হবে? n2 ইনটু কি হবে? RT হবে। কথা বুঝতে পারছো? n2 ইনটু কি হবে? RT হবে। আচ্ছা আমরা এই জিনিসটা আমাদেরকে এখন আমাকে যদি আস্ক করে যে ভাই এটা প্রুফ করে দেখান তো, এটা প্রুফ করে দেখান তো, আসলে এই জিনিসটা কি বলা হচ্ছে। দেখো এই জিনিসটা বলতে গেলে আমি কি করতে হবে? দেখো ফার্স্ট অফ অল নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ, এখানে একটা থিওরি আছে, সবাই আগে থিওরিটা লিখো। থিওরি নাম্বার 1 না, থিওরি একটাই, নির্দিষ্ট তাপমাত্রায়, ফার্স্ট আগে থিওরিটা লিখে ফেলো, তারপর আমি বলবো যে এটা প্রমাণ করতেছি। এটাকে তুমি দিবা হচ্ছে, এটা লিখছো না সবাই, এটাকে তুমি দাও 1 নাম্বার ইকুয়েশন, কারণ এখান থেকে সূত্রগুলো বের হবে। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দাও। ইকুয়েশনগুলো দিছো না, দেওয়ার পর এখন তুমি বলবা যে প্রমাণ করতে হবে pt = p1 + p2, এটাকে প্রুফ করতে হবে। তবে আচ্ছা প্রমাণটা করব মানে এটাকে প্রুফ করব। প্রুফ করার পরে মাথায় রাখতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রাটা নির্দিষ্ট মানে হচ্ছে কি নরমাল টেম্পারেচার বলা হচ্ছে।
ধরো আমি এটা বলি যে নির্দিষ্ট তাপমাত্রা মানে কি, ধরো আমি তোমাকে বললাম হচ্ছে রুম টেম্পারেচারে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন যারা, এখন তুমি আস্তে আস্তে বুঝবা যে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি পরস্পর বিক্রিয়াহীন। আমার কি বলা আছে দেখো, কোন গ্যাস পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ, কোন গ্যাস মিশ্রণ কেন ওই যে বললাম না মিশ্রণ হয়েছে, তাহলে কোন গ্যাস মিশ্রণের মোট চাপ কোনটা, এই যে বললাম না পিটি, তাহলে মোট চাপটা আমার কি হবে আমাকে বলো, আমার ওই তাপমাত্রায় ওই উপাদানের গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান, অর্থাৎ মোট চাপটা হবে ওই উপাদান সমূহের মোট চাপটা হবে, মানে নিশ্চিত তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ হবে লিখো, মোট চাপ হবে ওই উপাদান সমূহের, ওই উপাদান বলতে কোনটা, এই যেমন ধরো প্রথম গ্যাস দ্বিতীয় গ্যাস, ওই উপাদান সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান, আংশিক চাপ সমূহের যোগফলের সমান, আংশিক চাপ সমূহের যোগফলের সমান। এটা হচ্ছে আংশিক চাপের থিওরি, আংশিক চাপের একটা থিওরি, মানে জিনিসটা খুবই সিম্পল। ফার্স্ট অফ অল এই হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ, টোটাল প্রেসারটা, এই টোটাল প্রেসারটা, আমার এই টোটাল প্রেসারটা বের করতে গেলে কি করতে হবে, আমার যেই আংশিক চাপগুলো আছে না, এই আংশিক চাপগুলোকে একসাথে যোগ করলে তাহলে আমার টোটাল প্রেসারটা বের হবে। এখন আমাকে প্রমাণ করতে বলছে যে ভাই এটা আমাকে একটু গাণিতিক ভাবে অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাকে একটু প্রমাণ করে দেখাও, কোনটা এটা লেখা হয়েছে কিনা, লেখা হলে আমাকে বলো, সবাই ডান লিখো, এতটুকু জন্য লেখা হয়েছে, এটাকে তুমি দিবা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে তুমি দিবা, দেখা যাচ্ছে এগুলা, দেখি তো আমি একটু দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে তো, সবগুলো দেখা যাচ্ছে। ধরো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন দাও, এটা লেখা হয়েছে। লেখা হওয়ার পর তুমি কি করবা, 2 এবং 3 কে যোগ করে দিবা, 2 এবং 3 কে যোগ করে দিবা। আচ্ছা এখানে আমি কি বলছিলাম তোমাকে, এটা n1 + n2 লিখো, ডাজন্ট ম্যাটার। আরে ভাই দুইটার মোল সংখ্যা হচ্ছে কি, আমার টোটাল প্রেসার আসবে না, টোটাল প্রেসার যখন বের করব দুইটার মোল সংখ্যা বের করব, তাহলে n1 + n2, এটাকে তুমি nt লিখতে পারো, nt মানে কি টোটাল মোল, t মানে কি টোটাল, pt মানে কি টোটাল প্রেসার, v মানে আয়তন, সবগুলো আয়তন সেম থাকবে, কেন ওই যে বললাম না সবগুলো গ্যাস হচ্ছে একই আয়তন দখল করতেছে। এরপর n1 এবং n2 তাদের মোল সংখ্যা সেম থাকবে না, তাদের মোল সংখ্যা ডিফারেন্ট থাকবে, মোল সংখ্যা ডিফারেন্ট, আমি চাপ তো অবশ্যই ডিফারেন্ট থাকবে, মেইনলি এই কথাটা। এখন ধরো এতটুকু পর্যন্ত লেখা হওয়ার পর এখন তুমি এরপর লিখবা সেটা হচ্ছে কি, যে এটাকে ধরো তুমি 2 এবং 3 দিছো না, এখন তুমি লিখবা 2 এবং 3 যোগ করে পাই, কি লিখছো 2 এবং 3 যোগ করে পাই, তো 2 এবং 3 কে যোগ করে দিচ্ছ, যোগ করলে কি আসতেছে আমাকে বলো সবাই, 2 এবং 3 কে তুমি যোগ করতেছো, কি আসতেছে 2 এবং 3 কে যোগ করলে কি আসতেছে আমাকে বলো। ফার্স্ট অফ অল 2 এবং 3 কে যদি যোগ করি b কমন যাচ্ছে না, আমাকে বলো b কমন যাচ্ছে, 2 এবং 3 কে যোগ করলে b কমন যাচ্ছে। এবার আমি কি করলাম, p1 + p2 লিখে দিলাম, কারো কোনো সমস্যা আছে এতটুকু, 2 এবং 3 কে যোগ করছি, b যোগ করা মানে কি কমন নিছো না, b কমন নিছো, p1 + p2, এরপরে এটাকে যোগ করছো, বাট এখানে একটা জিনিস হচ্ছে কি যে rt আছে না, rt সেম না, তো যোগ করলে তুমি কমন নিতে পারবে না, rt কমন নিছো, এরপরে rt যখন কমন নিছো তাহলে যোগ করে দাও, তাহলে n1 + n2 শেষ। অর্থাৎ আমার p1 + p2 মানে কিছু আমাকে বলো টোটাল প্রেসার, p1 + p2 মানে কি টোটাল প্রেসার। এরপরে pv = কি আমাকে বলো, n1 + n2 মানে কি, n1 + n2 মানে কি n, কেন, কারণ আমি আগে বলছিলাম যে টোটাল মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে, টোটাল মোল সংখ্যা কি, ধরো তুমি এখানে nt দিতে পারো সমস্যা নাই, তুমি এখানে pt দিতে পারো তাও সমস্যা নাই, তাহলে ptv = কি হবে, তুমি এখানে বলছো না এখানে তুমি nt দিতে পারো, এই nt ধরো তুমি এখানে nt দিছো, যে লাও সেই কত সমস্যা আছে, ইনটু কি হবে rt হবে। অর্থাৎ আমার টোটাল চাপটাকে আমি যদি আমার আংশিক চাপটাকে যদি আমি যোগ করি তাহলে আমার কি বের হচ্ছে, pt বের হচ্ছে। টোটাল চাপটাকে যদি আমি বের করি তাহলে এই জিনিসটা এটার সাথে সামঞ্জস্য পাইছে কিনা আমাকে বলো, p1 + p2 = pt আর n টা হচ্ছে কি আমার টোটাল মোল সংখ্যাটা, টোটাল মোল সংখ্যাটা কি nt * rt, অর্থাৎ তোমাকে যদি আলাদা আলাদা যদি চাপ বের করতে বলতো তাহলে তোমাকে এভাবে বের করতে হবে। আচ্ছা এখনো কিন্তু কথা শেষ হয় নাই, কথাটা হচ্ছে আরো কথা বাকি আছে। তুমি এখন কি করবা, এই যে 2 নাম্বার আছে না, এই যে 2 নাম্বার আছে না, অথবা এই যে 3 নাম্বার আছে না, এখন তুমি কি করবা, এই 3 নাম্বারটাকে 1 দ্বারা ভাগ করে দিবা, এতটুকু বুঝতে পারছো। আচ্ছা এটা pt = p1 + p2 মানে এটা প্রমাণ কেমন হলো, আরে ভাই খুবই সিম্পল, আমার দুইটা জিনিসকে যদি আমি যদি এখানে ভাগ, দেখো এটা কি আলাদা আলাদা বের হইছে না,
P1 প্লাস P2 না, আলাদা আলাদা ভেরিয়েশন, এগুলো সবগুলো আলাদা আলাদা ভেরিয়েশন। এটা কি আংশিক চাপ না? P1 কি আংশিক চাপ? P1 আর P2 কে তুমি যদি যোগ করো তাহলে তোমার কি বেরিয়েছে? মোট চাপটা বেরিয়েছে। এবং তুমি যদি মোট চাপের সাথে তুমি যদি মোল সংখ্যা যদি বের করো তাহলে কি বের হবে? মোল সংখ্যা আমার কি, দুটোর মোল সংখ্যা যদি যোগ করো তাহলে বের হবে NT। অর্থাৎ PT হচ্ছে আমার টোটাল প্রেসার আর NT হচ্ছে আমার টোটাল মোল সংখ্যা। আর আমি যদি আলাদা আলাদা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? খুবই সিম্পল। P1, এই P1 টা কি আমাকে বলো? এই P1 টা কি? প্রথম কেসের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ বের করতে সিস্টেম এরকম, আর যদি বলা হয় টোটাল চাপ বের করো তাহলে হচ্ছে এরকম। বাট এইভাবে কিন্তু ম্যাথ আসবে না, ম্যাথটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট, আলাদা। এখন ধরো এটা কনসেপ্ট আলাদা, এটা কনসেপ্ট একটু পরে বলতেছি। এটা হচ্ছে আলাদা 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 পাত্র থাকবে, যেমন আমাদের পরীক্ষা যেটা আসবে আলাদা আলাদা পাত্র দেওয়া থাকবে, এই পাত্র একটা, এই পাত্র একটা। এখন ধরো, এখন আমি কি করলাম, যে আমি কি করলাম 2 কে হচ্ছে, আমি এখন কি করলাম যে 2 কে, এখন আমরা কি করলাম 2 থেকে 2 কে 1 দ্বারা ভাগ করে দিলাম। 2 কে কি দ্বারা ভাগ করে দিলাম? 1 দ্বারা ভাগ করে দিলাম। আমি আবার বলছি 2 কে 1 দ্বারা ভাগ করে দিলাম। 2 কে 1 দ্বারা ভাগ করলে কি আসতেছে আমাকে একটু বলো তো সবাই, সবাই কি আসতেছে বলো, সবাই কি আসতেছে? P1, দেখো আস্তে আস্তে আরো বুঝাচ্ছি, একটু ডিপে গেলে আরো বুঝবা। 2 কে 1 দ্বারা ভাগ করছি, কি আসতেছে আমাকে বলো? P1, VV কাটাকাটি গেছে না ভাইয়া? 2 কে 1 দ্বারা ভাগ করছি, VV কাটাকাটি গেছে না, এই VV কাটাকাটি গেছে না, তাহলে P1 ডিভাইড বাই কি হবে? PT হবে। ইকুয়াল টু কি হবে আমাকে বলো? ইকুয়াল টু কি হবে? NT। আচ্ছা NT মানে কি? টোটাল মোল সংখ্যা। কার মোল সংখ্যা? দুইটা কেস কোনটা? প্রথম কেস, দ্বিতীয় কেস। তাহলে আমি বলতে পারি N1 প্লাস N2। সরি আমি কি সরি আমি 2 কে 1 দ্বারা ভাগ করছি, তাহলে আমি ফার্স্টে কি লিখবো? N1 লিখবো না? হ্যাঁ N1। 2 কে 1 দ্বারা ভাগ করছি, ফার্স্টে 2টা লিখবা, 2 কোনটা? এটা N1। ডিভাইড বাই কত হবে? N1 প্লাস N2। ঠিক আছে? এরপরে RT কাটাকাটি গেছে, তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি, যে N1 কি আমাকে বলো? প্রথম মোল সংখ্যা, অর্থাৎ N1 মানে হচ্ছে নিজের মোল সংখ্যা, আর N1 প্লাস N2 মানে কি? টোটাল মোল সংখ্যা। অর্থাৎ এটা বোঝাচ্ছে হচ্ছে নিজের মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা দেখা যাচ্ছে কিনা দেখি তো একটু, কিরকম দেখা যাচ্ছে দেখো, দেখো নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। কথার অর্থ এটা না? নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা মানে কি? এটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে, আমি একটু দেখি তো দেখা যাচ্ছে কিনা বলো। নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা মানে কি? মোল ভগ্নাংশ। নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা মানে কি? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে আমাকে বলো তো, মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ স্পেলিং ও ভুল হচ্ছে মনে হয়। মোল ভগ্নাংশ মানে কিভাবে বের করে? নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। অর্থাৎ আমি এটা কি বোঝাচ্ছি, কি বোঝাচ্ছি এটা? মোল ভগ্নাংশের সাথে আমার আংশিক চাপের কি সম্পর্ক? P1 মানে কি? আংশিক চাপ। অর্থাৎ প্রথম কেসের চাপটা আলাদাভাবে বের করলে সেটাকে বলা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের কি সম্পর্ক আমাকে বলো, কি সম্পর্ক? আংশিক চাপের সাথে মোল ভগ্নাংশের কি সম্পর্ক? ফার্স্ট অফ অল দেখো, মোল ভগ্নাংশগুলো কি হবে? নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা হবে। লিখছো এটা? তাহলে মোল ভগ্নাংশগুলো লিখছি, ইকুয়াল টু কি হবে? P1 ডিভাইড বাই PT। শেষ। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাকে বলো? আমি পাচ্ছি হচ্ছে কি, আমার এই যে P1 হচ্ছে আংশিক চাপ না, তাহলে আমি লিখতে পারি P1 হচ্ছে আমার আংশিক চাপ, আংশিক চাপ ইকুয়াল টু আমি লিখতে পারি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। সো এটা আরেকটা সূত্র। আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কাকে বলে? মোল ফ্র্যাকশন, নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। অর্থাৎ ধরো তোমাকে এখানে হাইড্রোজেন দিছে ধরো সাপোজ 2 মোল, অক্সিজেন দিছে কত মোল? 3 মোল। ঠিক আছে? তো ধরো তোমাকে বের করতে বলছে হচ্ছে কি, আমাকে ভাইয়া এখানে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করে দেখান। তো তুমি কিভাবে বের করবা? নিজের মোল সংখ্যা কত? 2, টোটাল মোল সংখ্যা কত? 5, 2 ডিভাইড বাই 5 হচ্ছে আমার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। শেষ। এখন এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আসতে পারে। কিভাবে দেখো, ধরো তোমাকে মোল ভগ্নাংশের মান হয়তো কি ইনডাইরেক্টলি দেওয়া আছে, মোল ভগ্নাংশের মান ইনডাইরেক্টলি দেওয়া আছে। মোল ভগ্নাংশের মান ইনডাইরেক্টলি কিভাবে দেওয়া আছে সেটা বুঝবে কেমনে? ধরো তোমাকে বলছে 2 মোল হাইড্রোজেন 3 মোল অক্সিজেন। এটা কি 2 মোল হাইড্রোজেন 3 মোল অক্সিজেন দেওয়ার অর্থ হচ্ছে তোমার মোল সংখ্যা দিয়ে দিছে। মোল সংখ্যা দেওয়ার অর্থ হচ্ছে কি তোমার মোল ভগ্নাংশ পেয়ে যাবে। কেন? কারণ তোমার মোল ভগ্নাংশ কি বলছে? নিজের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা। শেষ। মোল ভগ্নাংশ যেহেতু পাইছো,
তাহলে এখানে আংশিক চাপ আর মোট চাপের মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকবে। ধরো তোমাকে বলছে মোট চাপের মান দেওয়া আছে ধরো 1 atm, সুন্দর করে আংশিক চাপটা বের করে দিবা। তবে এখানে অনেক কিছু প্রসিডিউর আছে, এগুলো আসতেছি পরে। আচ্ছা এখন তুই বলতেছ ভাই 2 কে 1 দ্বারা ভাগ করলে এটা আসছে, 3 কে 1 দ্বারা ভাগ করুন তো, তাও কি সেম আসবে? হ্যাঁ, 3 কে 1 দ্বারা ভাগ করো, 3 কে 1 দ্বারা ভাগ করলে তুমি পারবা কি p2 ডিভাইড বাই p2। এটা হচ্ছে 3 কে 1 দ্বারা ভাগ করলে কোনটা আসতেছে, এটা আসতেছে, অক্সিজেনটা আসবে। মানে আমরা এখন বের করছি এই যে p1 এটা কার আংশিক চাপ, আমাকে বলো এটা কার আংশিক চাপ? এটা হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ। বাট আমাকে যদি এই যে অক্সিজেনের আংশিক চাপের সাথে যদি আমার হচ্ছে কি মোল ফ্র্যাকশনটা মানে টোটাল চাপের সম্পর্কটা যদি মিলাতে বলে, তাহলে আমি কি বলবো O2 টা কাউন্ট করব। তাহলে আমি কি করব তখন 3 কে 1 দ্বারা ভাগ করে দিব, p2 ডিভাইড বাই p2 সরি p2 ডিভাইড বাই pt লিখছো pt। এরপর উপরে কি লিখবা n2 ডিভাইড বাই nt মানে n1 প্লাস n2। তো তুমি এখানে কি পাবা মোল ভগ্নাংশ, অর্থাৎ কি p2 মানে হচ্ছে কি অক্সিজেনের আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ, কার মোল ভগ্নাংশ? অক্সিজেনের ইনটু মোট চাপ, ইনটু কি হবে মোট চাপ। এই জিনিসটা আর কোনো কথা নাই এখানে। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা তাহলে দেখো, তাহলে সূত্র কি কি পাইলাম? ধরো PV nRT থেকে বের করা যেতে পারে এবং হচ্ছে আরো অনেকগুলো থেকে বের করা যেতে পারে। আচ্ছা এখন ধরো, এখন ডাইরেক্ট মেইন কনসেপ্টে চলে আসবো। মেইন কনসেপ্ট অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে আমি তোমাকে বলি মেইন কনসেপ্টটা কি। ধরো এখন এখন যে কাজটা করব এটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে। এখন তুমি যদি বলো যে ভাইয়া এটা প্রতিপাদনগুলো আসলে কি বইয়ের সাথে তুলনা করা যাবে না, কারণ বইয়ের গুলো হচ্ছে একটু বড় করে দেওয়া থাকে। ধরো এখন হচ্ছে ডিফারেন্ট টাইপের ম্যাথ, মানে একটু ডিফারেন্ট জিনিসটা এইভাবে চিন্তা করো। ধরো আমি এখন কি চিন্তা করলাম আলাদা আলাদা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। দেখো আমি তোমাকে এখন একটা সিকিউ করাবো, সিকিউ বলতে একটা কোশ্চেন করাবো। ধরো আমি তোমাকে দুইটা কোশ্চেন দিছি এখানে, হ্যাঁ, তো দুইটা কোশ্চেনের মধ্যে ধরো প্রথমটার মধ্যে আমি তোমাকে দিছি হচ্ছে এরকম যে এভাবে চিন্তা করো, দেখো একটু মুছে লিখো, পেন্সিল দিয়ে লিখো, এভাবে চিন্তা করছো, চিন্তা করো এভাবে। এখন হচ্ছে একটু আলাদা, এখন আংশিক চাপ দুইটা দুটো পাচ্ছে আলাদা আলাদা থাকবে। কিভাবে দেখো, ফার্স্ট অফ অল তুমি এটাকে এখানে একটা কর্ড মানে ঢাকনার মতো এটা অফ এবং অন করা যায়। ধরো এটা এখন অফ আছে, এটা কি আছে এখন অফ আছে, আমি এই জায়গায় আছে হাইড্রোজেন গ্যাস, এই জায়গায় গ্যাস আছে কি অক্সিজেন গ্যাস। কয়টা গ্যাস আছে? দুইটা গ্যাস আছে, ওকে। এখন দুইটার হচ্ছে ধরো এটা এখন বন্ধ অবস্থায় আছে, বন্ধ বন্ধ, এটা অফ অফ মানে এটা কর্ক, কর্ক মানে হচ্ছে তুমি ঢাকনা চিন্তা করো, ক্যাপ 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 মানে বন্ধ করে দিছি, মানে এই যে নলটা বন্ধ, মানে এটা হাইড্রোজেনের গ্যাসটা এদিকে যেতে পারবে না, অক্সিজেনের গ্যাসটা এদিকে যেতে পারবে না, মানে তারা হচ্ছে কি মিশ্রণ হতে পারবে না এই অবস্থায়। তার মানে এটা অফ, এখন অফ অবস্থায় আছে। সো হাইড্রোজেনের চাপ দেওয়া আছে ধরো P1, অক্সিজেনের চাপ কত দেওয়া আছে? অক্সিজেনের চাপ কত দেওয়া আছে? P1, অক্সিজেনের চাপ দেওয়া আছে ধরো P2। হাইড্রোজেনের আয়তন আলাদা না, V1 V2। আচ্ছা এটা V1 কেন V2 কেন হয়েছে, কেন হয়েছে আমাকে বলো, সবাই বলো তো। একটু আগে ভাই আপনি বললেন যে এটা হাইড্রোজেনের গ্যাস V হবে, অক্সিজেনের গ্যাসও V হবে। এটা ভাইয়া যখন হচ্ছে তারা একই বক্সের মধ্যে থাকবে, মানে একই পাত্রের মধ্যে থাকবে, একই পাত্রের মধ্যে যখন থাকবে তখন এখানে হাইড্রোজেন দিছো, এখানে তুমি হাইড্রোজেন, এখানে হাজারো গ্যাস দিছো, হাইড্রোজেন দিছো, অক্সিজেন দিছো, হাবি জাবি সব দিছো, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু একই পাত্রে যখন থাকে না তখন তার সামগ্রিক আয়তনটা দখল করে ফেলবে। বাট তারা কিন্তু এখন ভিন্ন ভিন্ন পাত্রে আছে। এখন আমি কর্কটা বন্ধ করে দিছি, এখানে জাতপদের কোনো ব্যবস্থা নাই, তাহলে এটার চাপ কত হবে P1, এটার চাপ কত হবে P2 P2। এই ক্ষেত্রে আংশিক চাপ কিভাবে বের করব? যদি আমি এখন কর্কটা যদি আমি যদি কি করে দিই ওপেন করে দিই, এখন ধরো কিছুক্ষণ পর আমি বললাম কর্কটা ওপেন করে দিছি, কোনটা এটা, এখন আমাকে বলতেছে এটার ক্ষেত্রে আংশিক চাপ বের করে দেখান, এটার ক্ষেত্রে আমাকে কি বের করে দেখান আংশিক চাপ বের করে দেখান। এই ক্ষেত্রে কিন্তু আগের ফর্মুলাগুলো ইউজ হবে না, মানে আগের ফর্মুলা বলতে আগের কনসেপ্টগুলো আসবে না, এখন একটু ডিফারেন্ট কনসেপ্ট। এই ক্ষেত্রে তখন কি করা যায়, এই ক্ষেত্রে তখন কি করা যাবে আংশিক চাপ এই ক্ষেত্রে আমি কিভাবে বের করব? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি আমি বললাম না এটা বোর্ড পরীক্ষায় সবসময় বেশি বেশি আসা প্রশ্ন এগুলা আংশিক চাপ থেকে। ধরো এখন হচ্ছে ওপেন করে দিছি, তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন কি করবে, হাইড্রোজেন এবং অক্সিজেন কি করবে মিক্স হয়ে গেছে। বাট এখানে একটা রোল ফ্যাক্ট করবে, সেটা হচ্ছে আগের আয়তন এবং আগের চাপগুলা। সেই ক্ষেত্রে এখানে আংশিক চাপ বের করতে গেলে বয়েলের সূত্র ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল বয়েলের সূত্র মাস্ট ইউজ করতে হবে, এখানে একটু ডিফারেন্ট এটা।
বয়েলের সূত্র এখানে মাস্ট ইউজ করতে হবে, মানে সেই ক্ষেত্রে আমরা বয়েলের সূত্রটা ইউজ করব। বয়েল কি বলছিল আমাকে? বয়েল বলছিল যে k = pb, মনে আছে? বয়েলের এই সূত্রটা করতে গেছিল b সমানুপাতিক 1/p না? তাহলে আমি বলতে পারি কি pb = k। এখান থেকে বয়েলের সূত্রটা আসছিল, মনে আছে এগুলা? আচ্ছা, বয়েল বলছিল যে কোন কিছুর যে আমার এই যে আয়তন এবং আমার চাপ সর্বদা গুণফল, মানে তাদের গুণফল সর্বদা কি হবে? ধ্রুবক হবে। তো এই বয়েলের সূত্রটা যদি আমি এখানে ইউজ করি, ধরো বয়েলের সূত্র যখন ইউজ করতেছি না, তখন কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল তার এখানে কি pb, তাহলে আমি বয়েলের সূত্র জানি হচ্ছে p1 v1 = p2 v2। তার মানে এখানে যখন কর্ভ যখন অফ ছিল তখন তার চাপ কত ছিল আমাকে বলো? p1 ছিল এবং কত ছিল? v1 ছিল। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছি, আমাকে বের করতে বলছে আংশিক চাপ। কার আংশিক চাপ বের করতে বলছে? হাইড্রোজেনের। হাইড্রোজেনের আংশিক চাপটা আমি দিলাম ডট কি দিয়ে এক্সপ্রেস করব, কি দিয়ে প্রকাশ করব? PS2। PS2 মানে হচ্ছে আংশিক চাপ, ইকুয়াল টু দিছো, দেওয়ার পরে PS2 দিতে হবে এখানে। PS2 মানে হচ্ছে এখানে আমাকে কি বের করতে বলছে? এখানে আমাকে বের করতে বলছে আংশিক চাপটা বের করো, এটা। তাহলে আংশিক চাপ যখন বের করব, বয়েলের সূত্র ইউজ করে আগের চাপগুলো কেন ইউজ করতে হবে? P1 V1 ইকুয়াল টু তার কি P2 PS2। PS2 মানে কি এখানে আমাকে বলো? তার আংশিক চাপটা। এখন ইনটু কি আবার V না? সূত্র এটা না, V2 না? মানে এই সূত্রটা ইউজ করতেছি, বয়েলের সূত্রটা ইউজ করব এখানে। এখানে টেম্পারেচার হচ্ছে কি থাকবে? ধ্রুবক থাকবে। এখানে মনে রাখবা টেম্পারেচার হচ্ছে আমার কি? কনস্ট্যান্ট। টেম্পারেচার স্থির থাকবে এখানে। টেম্পারেচার কি থাকবে? কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এটা মাথায় রাখবে, বাস শেষ। এখন দেখো প্রশ্নতে V2 কোনটা হবে? V2 কোনটা হবে? দেখো দুটোই কিন্তু আলাদা আলাদা বক্স আছে। যখন তুমি কর্ডটা খুলে দিছো না, হাইড্রোজেন যখন এখানে চলে গেছে না, হাইড্রোজেন তো নিজস্ব আগে আয়তন ছিল, ধরো এটা আয়তন বলো V1। হাইড্রোজেন যখন কর্ড যখন খুলে দিছো, অক্সিজেনের গায়েও চলে আসছে সে, অর্থাৎ হাইড্রোজেন এখন এমন ভাবে আচরণ করবে যেন দুইটা পাত্রই হচ্ছে তার আয়তন। কারণ গ্যাসের নিয়ম হচ্ছে এরকম, দুইটা পাত্রই হচ্ছে তার আয়তন, সে এমন ভাবে আচরণ করবে দুইটা পাত্রই হচ্ছে তার আয়তন। তার মানে আমি বলতে পারি PS2 ইনটু V1 প্লাস V2, মানে সে এমন ভাবে বিহেভ করবে তার আয়তন হচ্ছে কি? সামগ্রিক আয়তন হচ্ছে তার। এই P1 V1 হচ্ছে কর্ক খোলার আগেরটা আর কর্কের খোলার পরে। বলা হচ্ছে কর্ক যখন খুলে দিছি, আমার ক্যাপটা যখন খুলে দিছি, তখন হচ্ছে আমার আংশিক চাপটা বের করে দেখো। তাহলে আংশিক চাপ হচ্ছে এটা, বাট রিমেম্বার এখানে আয়তনটা হচ্ছে দুইটা জিনিসের যোগফল হবে। কারণ ওই যে বললাম না, গ্যাস যখন এদিকে যাচ্ছে সে এদিকে পুরো আয়তনটা দখল করে ফেলছে, এদিকে তো আয়তন দখল করছে, এটা আয়তন দখল করে ফেলছে। এটা ছিল V2, এটা ছিল V1, তো দুইটা আয়তন দখল করলে আগে তো ছিল V1, তাহলে V2 সহ অ্যাড করলে কি হবে? V1 প্লাস V2। অর্থাৎ আমাকে যদি PS2 এর আংশিক চাপ যদি বের করতে পারো, তাহলে আমি বলতে পারি কি P1 V1 প্লাস V1 প্লাস V2। এটা কারা কারা বুঝছো? এটাকে তুমি দিবা 1 নাম্বার ইকুয়েশন, এটাকে তুমি দিবা 1 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি হাইড্রোজেনটা দিছি, সেটা কি হবে? 1 নাম্বার ইকুয়েশন দিছো। ঠিক একই ভাবে সেম জিনিসটা এখন আমি হচ্ছে কার ক্ষেত্রে প্রযোজ্য করব? অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য করব। বুঝতেছি না? এখানে না বোঝার কি আছে? এটা না বোঝার কি ছিল? বয়েলের সূত্র ইউজ করলাম আর কি, P1 V1 = P2 V2 ইউজ করলাম। বয়েলের সূত্র কোনটা বুঝতেছ না সেটা বলো। এখানে তুমি তো যদি বলো ভাইয়া পুরোটাই বুঝি নাই, তাহলে কি সমস্যা এটা তো দেখতে হবে। আমাকে বলো যে কোনটা বোঝা নাই। এখন আমি ধরো অক্সিজেনের একটা আংশিক চাপ বের করলাম, অক্সিজেনের আংশিক চাপ কত আমাকে বলো। সেম ভাবে তার আগে আয়তন কত ছিল? কর্ক বন্ধ করার আগে, মানে কর্ক যখন অফ অবস্থায় ছিল, মানে কর্ক অন করার আগে কত ছিল আমাকে বলো? P2 V2। P2 V2 হচ্ছে তার আগেরটা ছিল, আগেরটা বলতে তার এই যে কর্ক যখন অফ ছিল তখন তার আয়তন কত? V2, তার চাপ কত? P2। এখন কর্ক যখন হচ্ছে তুমি খুলে দিচ্ছ, এটা আমি কি বের করছি? এটা নরমালি হচ্ছে এরকম, এটা আমার, আচ্ছা দেখো আমি জিনিসটা এভাবে লিখতেছি। তোমাকে যদি বলে যে ভাইয়া P2 V2 কি ছিল আমাকে বলো। P2 হচ্ছে কি? তার আগে চাপটা, মানে হচ্ছে যখন কর্ক কি ছিল? অফ অবস্থায় ছিল, এটা হচ্ছে তার P2, তার চাপ কত ছিল? একটা চাপ দেওয়া থাকবে। এরপরে V2 কত? তার একটা চাপ, সরি আয়তন। V2 হচ্ছে কি? তার আয়তন, মানে তার একটা আয়তন ধরো দেওয়া আছে 2 লিটার। কত দেওয়া আছে? 2 লিটার। এখন সেই ক্ষেত্রে এটা হাইড্রোজেন না, এটা অক্সিজেন হবে। আমি তো ভুল লিখছি, এটা অক্সিজেন হবে না? অক্সিজেন, হাইড্রোজেন তো লিখে বলছি, এটা অক্সিজেন হবে। এখন এই ক্ষেত্রে বলছে আমার এখানে তার আংশিক চাপটা বের করে দেখো। তাহলে আংশিক চাপ কিভাবে বের করবো আমাকে বলো। তাহলে বের করলাম PO2, বের করছি না? বের করার পরে দেখো PO2 সূত্র কোনটা? এটা ইউজ করতে হবে না? ধরো আমি এটা ইউজ করলাম। ফার্স্ট অফ অল দেখো এটা ইউজ করলে কি আসবে আমাকে বলো? P2 V2 আসবে ইকুয়াল টু P2 V2 কেন?
কারণ এখানে তার প্রথম আদি চাপটা ছিল কত P2 কর্ক অফ করার মানে অন করার আগে, এরপর তার আয়তন কত V2, সেম আবার আগেরটার মতো আর কি। তাহলে আমি এখানে বের করলাম কি PO2 ইনটু, এখন যখন কর্ক যখন খুলে দিছি তখন হচ্ছে তার সামগ্রিক আয়তন দখল করবে কে, মানে হাইড্রোজেন একটা সহ দখল করে ফেলবে কে, অক্সিজেন। তাহলে আমি এখানে বলতে পারি কি আবার V1 V2, অর্থাৎ এটা যেভাবে লিখছি ঠিক একইভাবে এটাও সেম ভাবে লিখছি, এটা যেভাবে লিখলাম না ঠিক একইভাবে এটাও সেম ভাবে লিখলাম। তাহলে আমি বলতে পারি P2V2 ডিভাইড বাই V1 V2, এটা হচ্ছে আমার অক্সিজেনের আংশিক চাপ। অক্সিজেনের আংশিক চাপ কোনটা আমাকে বলো, আমি এই জিনিসটা উপরে লিখতেছি, দেখো অক্সিজেনের আংশিক চাপ কোনটা হবে, PO2 ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে কি আমাকে বলো বলো P2V2 ডিভাইড বাই V1 V2, শেষ। তার মানে এটাকে তুমি এখন কয় নাম্বার দিবা, 2 নাম্বার ইকুয়েশন দিবা। এটা কি ছিল, এগুলো সবগুলো আংশিক চাপ ছিল, আংশিক চাপ। এখন তোমাকে যদি বলে মোট চাপ বের করে দেখান, গ্যাস মিশ্রণের মোট চাপ বের করে দেখান, 1 এবং 2 যোগ করে দিবা, 1 এবং 2 তুমি কি করে দিবা, যোগ করে দিবা। দেখো এটা ইনার কনসেপ্ট, কিন্তু এই ইনার কনসেপ্টটা আসছে কোত্থেকে, বয়লের সূত্র থেকে। তুমি যদি বলো ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমি এটার সাথে এটা কিভাবে মিলাবো, খুবই সিম্পল ভাই। P1V1 P2V2 টা কোত্থেকে আসছে, বয়লের সূত্র থেকে। এখন এই P1V1 টা হচ্ছে আমি হিসাব করছি কর্ক যখন হচ্ছে কি ছিল, বন্ধ ছিল, তখন তার আয়তন এবং চাপ কত, P1V1। ধরো এটা মান দেওয়া থাকবে ভাই, ধরো এখানে মান দেওয়া আছে, ধরো চাপ দেওয়া আছে 2 atm, আর V1 দেওয়া আছে কত 2 লিটার, এটার মানটা, তাহলে এটা এখানে মান বসাইছো। বাট যখন কর্কটা হচ্ছে খুলে দিছি, তখন কি চাপ এবং আয়তন কি সেম থাকবে, কেমনে সেম থাকবে ভাই, কখনো তো সেম থাকবে না, তখন এটা চাপ ডিফারেন্ট থাকবে না, এটা আয়তন তো অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ দুটো জিনিসের মধ্যে তুমি যখন ক্যালকুলেশন করবা, যখন কর্ক যখন খুলে দিছো, তখন গ্যাস তো এখানে পাস করে দিবে, এই জায়গায় পাস করে দিবে, তখন আয়তন কি হবে, দুটো জিনিসের যোগফল হবে। তো যোগফল তুমি বের করবা কেমনে, খুব সিম্পল, V1 এর সাথে V2 যোগ করে দিবা। তাহলে আমি যখন এখানে লিখছি যে P1V1 আগেরটা লিখছি যেটা দেওয়া ছিল, আর P2V2 হচ্ছে P2 কোনটা হবে, তার চাপটা, তার আংশিক চাপটা বের করতে বলছে না, আংশিক চাপটা রাখলাম, আর V2 হচ্ছে আমার যোগফলটা, টোটাল আয়তনের যোগফলটা, ঠিক আছে। কারণ এটা হিসাব করা হচ্ছে বয়লের সূত্রের কনসেপ্ট থেকে। সো আমি এখানে দুটো সূত্র পাচ্ছি, একটা হচ্ছে কোনটা আমাকে বলো, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন কোনটা আমাকে বলো, PS2 P1V1 V1V2, আর এখানে অক্সিজেনের আংশিক চাপ কত হবে, P2V2 V1 V2। এখন এই জিনিসটা যদি ধরো, এখন অনেক কেউ বলতেছে ভাই বুঝতেছি না, আসলে এটা দেখো, এটা আসলে বয়লের সূত্রের কনসেপ্ট থেকে আসছে, এখানে তো তেমন একটা ভিতরে ইনার কনসেপ্ট নাই তো তেমন একটা। এই জিনিসটা খুবই সিম্পল, দেখো তুমি দেখো PS2 না, এটা PS2 টা আংশিক চাপ না, এবার আংশিক চাপ কোনটা ছিল, এটা ছিল না, কয়টা পাইছি, এটা আমি কি বললাম, এটা 1 এবং 2 যোগ করে দিলাম, 1 এবং 2 আমি এখানে যোগ করে দিলাম। তাহলে 1 এবং 2 যোগ করলে কি আসতেছে দেখো, PS2 PO2 কত হবে আমাকে বলো, PS2 PO2 কত হবে, দুটো জিনিস একসাথে যোগ করলাম আর কি, এগুলো কত হয়, ফার্স্ট টাইম এটা বললাম যেটা P হবে, শুধু P হবে। P মানে কি, এটাকে বলা হচ্ছে মোট চাপ, ঘুরে ফিরে সেম কথাই আসছে আবার, মোট চাপ। আর এগুলো কি, আংশিক চাপ, এটা মোট চাপ, এটা আংশিক চাপ, এটা আংশিক চাপ, ঠিক আছে। এখন আমাকে বলছে ডাইরেক্ট মোট চাপ বের করে দেখান। ফার্স্ট অফ অল দেখো PS2 এর মানটা আমাকে বলো, PS2 এর মানটা কি পাইছে আমাকে বলো, P1V1 V1 V2, এটা পাইছিলাম না। PO2 এর মানটা কত পাইছি, P2V2 V1 V2 ইকুয়াল টু কত হবে, P হবে, ইকুয়াল টু কত হবে, V হবে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা বলো, এতটুকু পর্যন্ত বোঝা গেছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আমি কি করলাম, জিনিসটাকে শর্টকাট করে দিলাম। শর্টকাট কিভাবে করে দেখো, জাস্ট V1 V2 হচ্ছে আমি কি করলাম, কমন নিলাম, মানে এলসিএম করলাম। তাহলে এলসিএম করলে কি হয়, P1V1 P2V2 কমন নিছে আর ইকুয়াল টু কি লিখতে পারি, সেম না, দুটো সেম না, তো দুটো কমন নিছে, आंसर কি হবে, P। তাহলে আংশিক চাপ হচ্ছে এটাই, এবং এটাই থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এটা ছিল প্রতিপাদন, এটা ছিল প্রতিপাদন। এখন ধরো একটা ম্যাথ করাচ্ছি, ম্যাথটা দেখো বুঝো কিনা, আর না বুঝলে আর কি করবা, চলে যাবা আর কি, না বুঝলে আর কি করবা। P1V1 P2V2 ডিভাইড বাই V1 V2, ওকে। এখন আমি তোমাকে বলি, এই অধ্যায়ের ক্ষেত্রে আমি একটা সহজ কথা বলি, আমি এত কথা পেঁচাবো না। এই অধ্যায়ের মধ্যে একদম সহজ কথা হচ্ছে, প্রশ্ন যদি আসে ডাল্টনের আংশিক চাপ সূত্র, বাকিগুলো ফাউল করা লাগে। ডাল্টনের আংশিক চাপ সূত্র মাস্ট একটা প্রশ্ন আসবে, ডাল্টন এবং ব্যাপনের হার। তুমি যদি বলো ভাই অধ্যায় আপনি ভালোভাবে পড়ান নাই, ভালোভাবে পড়ানোর দরকার নাই। ডাল্টনের আংশিক চাপ সূত্র আর ব্যাপনের হার সূত্র, আর P=NRT, P=NRT তো সবগুলো গডফাদার,
সূত্র সবগুলো গডফাদার হচ্ছে পি ইকুয়াল টু এনআরটি, যত ধরনের সূত্র পি ইকুয়াল টু এনআরটি থেকে আসছে। এই দুটো সূত্র মাথায় রাখলে আর কিছু করতে হয় না, ঠিক আছে? এটা গেল। এখন তুমি বলতে পারো তোমার একটা কনফিউশন যে ভাই প্রথম একটা পড়েছিলেন সেটা কিসের ক্ষেত্রে? আমি আবারও বলছি সেটা হচ্ছে একটা একটা কি পার্টিকুলার একটা কন্টেনার, মানে একটা কন্টেনার থাকলে, মানে একটা পাত্রের ক্ষেত্রে হিসাব করলে তখন হচ্ছে পি ইকুয়াল টু এনআরটি সূত্রটা ইউজ করবা। বাট যখন হচ্ছে দুইটা জিনিস মিক্স করবা, আলাদা আলাদা পাত্র ছিল দুটাকে মিক্স করে দিচ্ছে পরবর্তীতে, তখন সূত্র হচ্ছে এটা। স্যার আপনি প্রথমে যেটা পড়াইছেন আজকের ক্লাসে সেটা কি ছিল? সেটা হচ্ছে একটা সিঙ্গেল কন্টেইনার, সিঙ্গেল কন্টেইনারের মধ্যে সবগুলো আছে, সবগুলো গ্যাস ঢুকাইছি, তখন ক্ষেত্রে ওটা কোনটা পি ইকুয়াল টু এনআরটি যেটা বের করছি ওটা মান শব্দ আ থাকবে এখানে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে যখন এইভাবে একটা কন্ডিশন দিবে যে কর্ক যদি খুলে দিই বা ওপেন করে দিই, স্টপ কর্ক বলে এগুলোকে, খুলে দিলে বা ওপেন করে দিলে তখন কি হবে? তখন হচ্ছে আনসার এটা। এখন দেখো, ধরো তোমাকে আমি একটা ম্যাথ করাচ্ছি, বোর্ড পরীক্ষায় ম্যাথটা আসছে, ধরো ম্যাথটা করলে তুমি মোটামুটি ক্লিয়ার হবা, ম্যাথটা করলে ধরো তুমি মোটামুটি ক্লিয়ার হবে। এখন এর পরবর্তীতে ধরো আমি এখানে তোমাকে একটা ম্যাথ দিচ্ছি, জিনিসটা হচ্ছে এরকম, দেখো 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 এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 এর একটা ম্যাথ। হ্যাঁ, তো তোমাকে বের করতে বলছে। দেখো ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি অনেক অনেক স্টুডেন্ট কনফিউশন থাকো, ধরো আমি তোমাকে বললাম এরকম, এটা একটা পাত্র, মান আমি চেঞ্জ করে দিব, সমস্যা নাই। সেম একটা কোশ্চেন দিছে, ধরো সিলেট বোর্ডের 2019 এটা, ধরো সেম একটা কোশ্চেন দিছে, কোশ্চেনের মধ্যে এখানে বলা হচ্ছে যে এটা কত দেওয়া আছে, আমি বললাম এটা 3 atm, তুমি এটা ফার্স্টে করো, এটা আমি বললাম 4 atm। এটা ধরো আমি ইচ্ছা মতো দিলাম, এখানে গ্যাস বললাম হচ্ছে, এখানে গ্যাসের কোনো মান টান দেওয়া নাই, আমি তোমাকে বললাম এটা হচ্ছে ধরো 450 ml, আর এটা কত 350 ml। আচ্ছা তোমাকে আমি বলছিলাম এটা এইভাবে লিখে দিবা, এভাবে পরীক্ষা কিন্তু এভাবে দেওয়া থাকবে, দুইটা গ্যাস, এটা হচ্ছে প্রথম গ্যাস, প্রথম গ্যাসের ক্ষেত্রে এখানে গ্যাসের নামটা দেওয়া হয়নি, ধরো বলছি এটা এ, এটা এ গ্যাস, এটা বি গ্যাস, এতটুকু এতটুকু, ঠিক আছে? এ গ্যাস এবং বি গ্যাস। এবং এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে ধরো আর কি বলতে পারি, আর কি দিছে, আর কিছুই মান দেওয়ার দরকার নেই, আর কোনো কিছু দরকার নাই, ওকে? আচ্ছা, এখন তুমি এগুলো কিভাবে লিখবা? ফার্স্ট অফ অল দেখো, তুমি এই জিনিসটা যেটা লিখবা সেটা হচ্ছে যে এখানে কোশ্চেনে বলছে তোমাকে এটা হচ্ছে বাকিগুলো যেটা দেওয়া আছে এটা হচ্ছে অন্য মান, মানে অন্য মান বলতে এখানে হচ্ছে তোমার একটা কি দেওয়া আছে, গ্রাম দেওয়া আছে, 0.45 গ্রাম দেওয়া আছে, এবং টেম্পারেচার হচ্ছে সবগুলো সেম, এটাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি বলছিলাম না এগুলো টেম্পারেচার কে থাকবে? আচ্ছা, এগুলো টেম্পারেচার কিন্তু স্টিল থাকবে, মানে এটা কনস্ট্যান্ট থাকবে, কারণ বয়েলের সূত্র অনুসারে হিসাব করতেছে না এগুলো। এখানে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল যেহেতু হচ্ছে, তার মানে কি? আচ্ছা, বয়েলের সূত্র এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে কেন, প্রশ্ন আসতে পারে। ভাই এতগুলো সূত্র থাকতে আপনি কেন কেন P1 B1 ইউজ করতেছেন, কেন আপনি এটা ইউজ করছেন এখানে? মানে এখান থেকে তো এই সূত্রের কনসেপ্টটা আসছে, মানে এখান থেকে তো এটা আসছে না যে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই কত হবে V1 প্লাস V2, এখান থেকে এটা আসছে না, এটা থেকে তো এটা আসছে। এখন কত হচ্ছে স্যার, এটা থেকে এটা এখানে ইউজ করলেন, কারণটা হচ্ছে এখানে টেম্পারেচার কি থাকে, কনস্ট্যান্ট থাকে, দেখছো কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার কারণে আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করতে হয়েছে, ওকে? এখন ধরো তোমাকে বের করতে বলছে, এখানে মানটা কি বের করতে বলছে, বলছে হচ্ছে আমি এত কিছু জানি না, আমাকে বলছে স্টপ কর্ক খোলা অবস্থায়, প্রশ্নটা দেখো, স্টপ কর্ক খোলা অবস্থায়, প্রশ্নটা দেখো স্টপ কর্ক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আবার বলছি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কথা আছে, তুমি আবার পাল্টা প্রশ্ন করবা যে ভাইয়া আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে এখানে টেম্পারেচার হচ্ছে স্টিল থাকবে, বাট এখানে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শুরুতে ডাইরেক্ট কোশ্চেন বলে দিয়েছি না, দেখো প্যারা নেওয়ার কিছু দরকার নাই, এরকম কোশ্চেন তোমাকে দিবে, বাট তুমি এটা মাথায় রাখবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি, এটা পরবর্তীতে। আপাতত এখানে মোট চাপটা বের করো, আপাতত কি বের করবো, মোট চাপটা বের করবো, এর পরবর্তীতে আমি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করে দিব। তার মানে আমাকে এটা বলছে এখানে মাথায় রাখার দরকার নাই, আমি নরমালি আগে মোট চাপটা বের করব। মোট চাপ আমি বের করতে গেলে কি করতে হবে আমাকে বলো? তুমি বলতেছো ভাই আমি 40 ডিগ্রিটা বুঝি নাই, আরে ভাই আপনি একটু আগে বলছিলেন বয়লের সূত্রতে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে সেজন্য ইউজ করছি এটা, বাট এখানে 40 বলছে, কাহিনী কি? আরে ভাই 40 ডিগ্রি সেলসিয়াস পরে বের করা যাবে না? পরে বের করা যাবে, চাপ যদি থাকে পরে বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। তো
চাপ যদি আমার জানা থাকে অবশ্যই আমি পরে বের করতে পারবো, কারণ আমি জানতে পি সমানুপাতিক কি হবে, টি হবে না, এটা দিয়ে বের করতে পারবো। কতগুলো সূত্র আছে সবগুলো বের করতে পারবো, এটা কোনো প্যারা না। বাট প্যারা হচ্ছে আগে আমি ফার্স্ট চাপ বের করলাম, ধরো 40 ডিগ্রি, এটা ভুলে যাও, বলছে ধরো এটা ভুলে যাও, বলছে স্টপ বা খোলা অবস্থায় মোট চাপ নির্ণয় করো, এটা মাথায় রাখো। তো মোট চাপ নির্ণয় করতে বলছে মানে কি সূত্র কি আমাকে বলো, P1 এর মান কত দেওয়া আছে, ফার্স্টে মানগুলো বের করবা। আচ্ছা এখানে অনেক কোটি টাকার প্রশ্ন, যদি ভাইয়া যদি এটিএম এ না থাকে, যদি হচ্ছে আমার মিলিমিটারের পারদ চাপে দেওয়া থাকতো, মিলিমিটারের পারদ চাপ, তখন কি করতাম, মিলিমিটার পারদ চাপে দেওয়া থাকতো তখন কি করতাম ভাইয়া, যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তখন কি করতাম ভাইয়া, যদি হচ্ছে প্যাসকেলে দেওয়া থাকতো তখন কি করতাম ভাইয়া, কিলো প্যাসকেলে দেওয়া থাকতো তখন কি করতাম। দেখো ফার্স্ট অফ অল, যদি দুইটা চাপ যদি একই এককে থাকে, দুইটা চাপ যদি একই এককে থাকে, এগুলোকে চেঞ্জ করবা না, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ধরো এটা দেওয়া আছে কত 750 মিলিমিটার পারদ চাপ, 750 মিলিমিটার পারদ চাপ, চেঞ্জ করার দরকার নেই, এটিএম এ কনভার্ট করে। আমি কখনো বলছি হ্যাঁ এটিএম এ কনভার্ট করা ভালো, বাট করার প্রয়োজন নাই, করলে ভালো বাট করার প্রয়োজন নাই, এই জিনিসটা আমি বারবার বলছি। এখন যদি কোনো কিছু যদি এটিএম এ থাকে, তাহলে এটাকে কি করতে হবে, লিটারে কনভার্ট করতে হবে, কারণ এটিএম এককে কি বলছিলাম, লিটার মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, লিটার মোল কি এটিএম, লিটার মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 কি ছিল আমাকে বলো, 0.081 ছিল না এটিএম এককে। সো তোমাকে যখন আর এর একক, আর এর মানটা কোনটা, এটা না, এটা কখন হবে যখন এল এটিএম এককে পড়াইছিলাম, এল এটিএম এককে, এটা কি ছিল এল এটিএম এককে। এখন আমার কথা হচ্ছে যখন এটিএম দেওয়া থাকবে তখন এটা লিটারে কনভার্ট করতে হবে, কেন ভাইয়া, কারণ এটিএম সাথে লিটার হচ্ছে ভাই ভাই সম্পর্ক, সেজন্য আমি কি করলাম বলো, V1 এর মান কত হবে 450, এর মান হচ্ছে 0.45 লিটার বসে দিতে হবে। এরপর দেখো P2 এর মান কত হবে আমাকে বলো, 4 এটিএম ঠিক আছে কোনো সমস্যা নেই, বাট V2 এর মান কত হবে 0.35 লিটার। এটা যদি তুমি না বসাও তাহলে কিন্তু তোমার হচ্ছে কি হবে না। এখন অনেকে আংশিক চাপ বের করে ফেলছে, তাহলে আনসার এটাই, যারা বের করে ফেলছে ভেরি গুড, তুমি সুন্দর বের করে দাও, তো আমি আনসার বের করতে পারি কি P1 V1। হ্যাঁ অনেকে বলতে পারো ভাইয়া আলাদা আলাদা বের করবো নাকি একসাথে বের করবো, একসাথে বের করে দেবা, শেষ, সবগুলো মান দেওয়া আছে একসাথে বের করবা। এখন প্রশ্ন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করে দেখেন ভাইয়া, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করে দেখেন, এর মানটা বসাবা, P1 এর মান বসাইছো কোথায় 3 এটিএম এ, V1 এর মান কত 0.45 লিটার, P2 এর মান বসাও, V2 এর মান বসাও, V1 প্লাস V2 কত হবে আমাকে বলো, 0.35 এর সাথে 0.45 যোগ করে দিবা, যা আসবে সেটাই আনসার। এখন আনসার হইছে। আচ্ছা এর পরবর্তীতে দেখো, এখন তোমাকে বলছে হচ্ছে কি যে কি বলছে আমাকে বলো, এখানে বলা হচ্ছিল ভাইয়া স্থির আয়তনে, আচ্ছা এখানে টেম্পারেচার কি বের করতে বলছে, টেম্পারেচারে বের করতে বলছে, 40 ডিগ্রি তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নাইমুল, হ্যাঁ এখনো শেষ হয় নাই, তুমি এই যে 10 মিনিট পর আসিও। হ্যাঁ আমি, আচ্ছা এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বের করতে বলছে, আমার কি বের করতে বলছে বলো, মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে বলছে। এটা কি পারবো, কিনা আমাকে বলো, মিশ্রণের মোট চাপ মানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বের করতে বলছে, পারবা এটা। আচ্ছা এটা কি আমাকে বলো, এইটা জিনিসটা বের করতে গেলে কি করতে হবে আমাকে বলো, ফার্স্ট অফ অল তাপমাত্রা দেওয়া আছে, এটা মানে এই তাপমাত্রায় মোট চাপ নির্ণয় করতে বলছে। আগে তাপমাত্রা কত ছিল আমাকে বলো, আগে ছিল 30, মানে এটা তো সেই খুশি হয় নাই, বলছেন না এটাতে বের করলে হবে না, এটা যে আমি মোট চাপ যে নির্ণয় করছি না, এখানে মোট চাপ কত আসছে, তুমি বলতেছো ভাইয়া কত আসছে আমাকে বলো, কত আসছে 3.4375 না, তুমি বলছো ভাই এটা আসছে কত 3.4375 আসছে, এখানে যে চাপটা আসছে না সেই চাপে সে খুশি না, সে বলতেছে না ভাই এই চাপে লাগবে না, আমার হচ্ছে 40 ডিগ্রিতে বের করে দেখাও, T2 তে বের করে দেখাও, বের করে দেখাবা। আচ্ছা এখন বলছে 40 ডিগ্রিতে বের করে দেখাও। আচ্ছা আগের চাপ কত বলছে P1, তাহলে এই চাপটা গ্রহণযোগ্য না প্রশ্নের কাছে, বুঝছো। এখন বলছে P2 বের করে দেখাও, P2 বের করে দেখাতে বলছে, কিভাবে বের করব, T দেওয়া আছে P দেওয়া আছে, কোন সূত্র ইউজ করব, গেলুসাকের চাপের সূত্র। আমি তোমাকে বলি যদি V এবং আয়তন নিয়ে যদি কথা বলে, সরি V এবং মানে আয়তন এবং চাপ নিয়ে যদি কথা বলে বয়েলের সূত্র, যদি আয়তন এবং তাপমাত্রা নিয়ে যদি কথা বলে চার্লসের সূত্র, যদি তাপমাত্রা এবং চাপ নিয়ে যদি কথা বলে গেলুসাকের চাপের সূত্র। এখন তাপমাত্রা এবং চাপ দেওয়া আছে, তাহলে গেলুসাকের চাপের সূত্র সুন্দর করে বসাই দিবা, গেলুসাকের কি বসাই দিবা, চাপের সূত্রটা বসাই দিবা, শেষ, গেলুসাকের চাপের সূত্রটা বসাই দিবা, ওকে। এখন তুমি কি করবা দেখো, আচ্ছা তোমাদের একটা কথা হচ্ছে তোমাদের সাথে অনেক অন্যায় হচ্ছে বলে,
অনেক অন্যায় হচ্ছে। আচ্ছা আমি একটা সুন্দর কথা বলি, এখানে দেখো হচ্ছে ভিউ তো অনেক কমে গেছে, সবাই একসাথে থাকলে অনেক কিছু বলতে পারতাম, বলবো নাকি? এটা কি বলবো? তোমাদের এই কোর্সের মধ্যে যে মানে আমাদের পড়াশোনা কতটুকু হয়েছে সেটা যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম। এখন তুমি তো বলবে অনলাইনে কিসের পড়াশোনা হয় ভাই, বুঝি না। আমার হচ্ছে এখানে তোমাদের এই কোর্সের জন্য টোটাল খাতা হয়েছে কয়টা, খাতাগুলো এখন হচ্ছে খুঁজতে গেলে পাওয়া যাবে না, মানে কিছু খাতা দেখাতে চাইছিলাম, স্যার আপনি আগে পড়া ফেলেন তারপর খাতা দেখাইন, এটাই বলবো অনেক কেউ। আচ্ছা দেখো খাতাটা যদি একটু দেখাতে পারতাম, এটা হচ্ছে ফুল চ্যাপ্টার 3 এর নোট যা তোমাদেরকে পড়াইছি, একদম দেখো পুরা খাতা হয়ে গেছে, মানে যারা ভালোভাবে পড়ছে আর কি, দেখো পুরা খাতা হয়ে গেছে, যারা ভালোভাবে পড়ছে এটা হচ্ছে শুধু চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 তে শুধু এগুলো পড়ানো হয়েছে, এগুলো সবগুলো পড়ানো হয়েছে চ্যাপ্টার 3 এ, এগুলো সবগুলো পড়ানো হয়েছে চ্যাপ্টার 3 এ, ঠিক আছে? সো এখন চ্যাপ্টার 3 এর জন্য একটা খাতা, এরপরে চ্যাপ্টার 4 এর খাতাটা কোথায়, যারা ভালোভাবে পড়ছে আর কি, যারা ক্লাসগুলো দেখে নাই বা কিছু করে নাই তারা তো আর কেন আর কি বলবো। এরপরে চ্যাপ্টার 4 এর খাতাটা কোথায়, চ্যাপ্টার 4 এর খাতাটা, আর জৈব রসায়নটা ধরো তো ফ্রি পড়ানো হয়েছে, ওটা ফ্রি থেকে ওটা ব্যাচ ছিল, আর এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর জন্য, এটা লাস্ট আসছে এতটুকু মনে হয়, এটা অবশ্য এটা চ্যাপ্টারে ছোট, এটা আমি আর কি বলবো, এটা লাস্ট আসছে এতটুকু, কথা বুঝতে পারছো? তো দেখো এখানের মধ্যে পুরো জিনিসগুলো তো চ্যাপ্টার 4 এর পড়া, এরপরে ধরো চ্যাপ্টার 1 এ তো আস্তে আস্তে পড়ানো হচ্ছে, আর জৈব রসায়নটা আমি তোমাদেরকে বলছিলাম যাদের সমস্যা থাকে তারা কি করবা, মাত্র 200 টাকা দিবা, মাত্র 200 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা এলিট ব্যাচের কোর্সটাতে। এখন 200 টাকা দিয়ে ভর্তি হতে যদি গায়ে লাগতেছে তাহলে আর কি বলবো, তোমার পড়ার আগ্রহই নাই, একদম সহজ কথা। কারণ তোমাকে ফ্রিতে অ্যানরোল করে দেবে, তুমি সেগুলো দেখবে না, তুমি বলবে যে আমি তো একবার পড়ছি আমি কেন দেখবো, এখন 200 টাকার বিনিময়ে তুমি দেখতে পারো। এখন তুমি যদি বলো ভাই 200 টাকাও দিব না, আমি তো ফ্রি, আমার ফ্রি অধিকার, তাহলে কল কেটে দেওয়ার পর তবু আবার বলতেছে দেখো, তাহলে এখন সূত্র কোনটা ইউজ করবো, পি সমানুপাতিক টি না, গেল সেটা চাপের সূত্র, তাহলে আমি এখানে বলতে পারি কি P1, আর জৈব রসায়ন পড়াইছি এটা অবশ্যই এটা ফ্রি বলবা, ফ্রি বলবো কিন্তু আসলে এগুলো আসলে ফ্রি মনের মতো হয় না, আসলে পেইড বেস থেকে দারুণ হয়েছিল ওটা। দেখো P1 ডিভাইড বাই T1 আসবে না, কারণ তুমি ধরো P ডিভাইড বাই T, দেখো এখানে দেখো এটা যদি তুমি যদি বের করো P ইকুয়াল টু KT না, আমি বলতে পারি P ডিভাইড বাই T ইকুয়াল টু কি হবে, K হবে, তাহলে P1 ডিভাইড বাই T1 ইকুয়াল টু P2 ডিভাইড বাই T2। এখন তুমি এখানে বের করে দেখো, এখন তুমি মানটা বসাও, P1 এর মান কত পাইছি 3.43, বসাও T1 এর মান কত পাইছি 30, আচ্ছা 30 ডিগ্রিকে আমি কি কেলভিনে কনভার্ট করব, অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে। 30 ডিগ্রি সেলসিয়াসকে আমি কখনো আমি সেলসিয়াসে আমি রাখতে পারবো না, আমি আবার বলছি আমি এগুলো কখনো সেলসিয়াসে রাখতে পারবো না, কথা বুঝতে পারছো? 30 ডিগ্রিকে তুমি যদি কনভার্ট করো 273 থেকে 30 কত 303, আর 40 কত হবে 313 হবে। সব মানগুলো বসাও, এখন তোমাকে বের করতে বলছে P2 বের করতে বলছে, তাহলে आंसर যা আসবে সেটাই, এই মূলত হচ্ছে এগুলোর পড়া। আচ্ছা এখন তাহলে গেছে কেন ডাস্টার কোথায়, এই টাইপের কথাবার্তা বললে যে ভাই আমাদের হচ্ছে এগুলো আসলে পড়াতে ইচ্ছা করে না, ভালোভাবে পড়াতে ইচ্ছা করে না। আমার তো প্ল্যানিং ছিল যে হচ্ছে কি, এবং তোমাদেরকে প্ল্যানিং এটা ছিল যে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তাড়াতাড়ি, আমরা আবার পড়বো, ঠিক আছে? আমি চিন্তা করছি, আমি অনেক কিছু চিন্তা করছি তোমাদেরকে নিয়ে, দেখা যাক কি করা যায়, আর কথাগুলো উল্টাপাল্টা কথা বলো তো, যাই হোক। এটা আসলে দেখো শিক্ষক মানে শিক্ষক লাইফের জীবনটা হচ্ছে কি, ওনারা যতদিন সার্ভিস দিতে পারবা ততদিন সম্মান করবা, সার্ভিস দিতে না পারলে ধরো আমি আমার হচ্ছে কি এখন ধরো 1 মাস অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আমি পড়াতে পারতেছি না, সম্মানটা দেখবে কমে যাচ্ছে আমার, পড়াতে না পারলে সম্মানটা চলে যায়, এরকম আর কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো এখন চাপ টাপ এগুলো নিয়ে কথা হচ্ছে না, ধরো এখন তোমাকে আমি হচ্ছে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, ধরো এই ম্যাথটা আমরা যদি করতে চাই এখন, ধরো দেখো আচ্ছা দেখো আচ্ছা আজকের ম্যাথটা নিয়ে শুধুমাত্র এই ধরনের ম্যাথই আছে এখানে, আমার আর হচ্ছে ইয়া নাই। এখন আমি যদি আলাদাভাবে কিছু ম্যাথ করব সেটা হচ্ছে তুমি দেখবা এটা এখানের মধ্যে ডিফারেন্ট টাইপের চলে আসবে। ধরো আমি তোমাকে বললাম এটা চলে গেছে, ধরো আমি তোমাকে এখানে বললাম এটা এটা আমি তোমাকে বলতেছি, বাট একটু কোশ্চেন একটু ডিফারেন্ট হবে, তবে কিন্তু কনসেপ্ট কিন্তু সেমই। তাহলে দেখো এখন এখানের মধ্যে আমি কি করলাম, আমাদেরকে আসলে চট্টগ্রামে বুঝছো, মানে আমাদেরকে যখন চ্যাপ্টার 3টা পড়ানো হচ্ছিল না আমাদের টিচাররা,
তখন আমাদেরকে মোলারিটি পড়াইছিল যে মানে আমি কোনো টিচারের নাম বলবো না, মোলারিটি এবং নর্মালিটি পড়াইছিল হচ্ছে জাস্ট ডেফিনেশন লিখছে আর एग्जांपल লিখে দিয়ে চলে গেছে, কিছুই পড়া নাই ভালোভাবে। চট্টগ্রামের কথা বলতেছি, মোলারিটি নর্মালিটি পড়াগুলো চ্যাপ্টার 3 তে তোমাকে 20টার উপরে লেকচার দেওয়া হয়েছে। এগুলো এরকম টাইপের হচ্ছে কি ছিল মানে যাই হোক, ওটা আস্তে আস্তে মানুষ আপডেট করতে হবে, এটা নিয়ম। দেখো ফার্স্ট অফ অল ধরো আমি এখানে ক্ষেত্রে এটা কি বললাম, ঢাকা বোর্ডের কোশ্চেনটা একটু দেখে দেখে লিখতেছি। ঢাকা বোর্ডে একটা কোশ্চেন দিয়েছে, একটু দেখানোর দরকার আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, 0.54 গ্রাম দেওয়া আছে, 0.54 গ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে পরেরটার ক্ষেত্রে দেওয়া আছে। ধরো আমি কিন্তু সবগুলো কাউন্ট করব না, আমি এটা এখন আমার গ্রামটা কাউন্ট করার দরকারই নেই এখন। আমি বললাম হচ্ছে 300 ml দেওয়া আছে, আর হচ্ছে আমার চাপ দেওয়া আছে কত, 780 ml। আচ্ছা অনেক জনের কনফিউশন যে ভাই আমি চাপ যদি এভাবে দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব, মানে চাপেরটা আমি কি কনভার্ট করব। দেখো এটা কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা তো ক্যালকুলেটর ঠিক নেই, তো এটা কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এটা কত দেওয়া আছে আমাকে বলো, 0.21 গ্রাম না, 0.21 গ্রাম দেওয়ার দরকার নেই, তবে 200 ml টা আগে দিচ্ছি। আর এখানে চাপ দেওয়া আছে কত, 1.2 atm। এখন আসো, এটা ঢাকা বোর্ডে খুব কপি মারছি, পাত্র 1 গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। ধরটা হচ্ছে কি পাত্র 1। আচ্ছা আমি একটা কাজ করি, আমি শুধুমাত্র একটা ইউজ করব। ধরো এটা পাত্র 2, এটা পাত্র 2। তাহলে এখানে আমি স্টপ ক্লকটা দিছি। ধরো এটা হচ্ছে এখন অফ অবস্থায় আছে, আমাকে বলা হচ্ছে এটা অফ। তো এখন এক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে পাত্র 1 এর গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। পাত্র 1 এর গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। কি বলছে, পাত্র 1 এর গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। মাত্র 1 এর গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। অনুসংখ্যা কিভাবে নির্ণয় করব, সূত্রটা কি, খুবই সিম্পল একটা সূত্র। সেটা হচ্ছে কি, দেখো আমি ফার্স্টে বলি, দুটো ভাবে বের করতে পারবা। PV = nRT দিয়ে অ্যাকচুয়ালি বের করতে হয় এগুলা। ধরো গ্যাসের অনুসংখ্যার সূত্রটা কি, কোশ্চেনে বলছে যে ভাই গ্যাসের অনুসংখ্যার সূত্রটা বের করতে বলছে। খুবই সিম্পল, PV = n ডিভাইড বাই Na ইনটু RT। এই ডাইরেক্ট সূত্রটা ইউজ করতে পারো, একদম ডাইরেক্ট সূত্রটা, এটা ঢাকা বোর্ডে আসছে। তবে তোমাদের সলিউশন এগুলো দেখার দরকার নেই, কারণ এগুলো অনেক বড় সরো করে ফেলে। দেখো PV = n ডিভাইড বাই Na, বড় হাতের n টা হচ্ছে n, a মানে কি অ্যাভোগাড্রো না, অ্যাভোগাড্রো নাম্বার, সবাই জানো সেটা, সবাই জানো। এরপর বড় হাতের n টা কি, অনুসংখ্যা। এখান থেকে অনুসংখ্যা বের করতে পারবা, স্যার পারা যাবে, শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা অন্যভাবে বের করা যাবে? হ্যাঁ যাবে, তবে এটা ঐকিক নিয়মে। এটা আমি বলতেছি, একটু পরে বলতেছি। আর এর মানটা ডিপেন্ড করতেছে, টি এর মান তো আমি জানি, পাত্র 1 এর ক্ষেত্রে টি এর মান কত, 20 মানে হচ্ছে 293। আর এর মানটা ডিপেন্ড করতেছে তুমি এটা চাপটা কিসে আছে, চাপটাকে যদি এটিএম এ আনো তাহলে আর এর মান দিতে হবে কত, 0.0821। এটা বাট মিলিমিটার আনলে তোমার সেটা 8.314 এ দিতে হবে। বাট কথা হচ্ছে, আমি তোমাকে আগে বলছিলাম যে এখানে ক্ষেত্রে যেহেতু দুইটা জিনিস একসাথে কাউন্ট করা আছে, মানে এরপর একটা কোশ্চেনটা কি, কোশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছিল কি জানো, পাত্র 1 এবং 2 এর মিশ্রিত গ্যাসের মোট চাপ নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2। তো মোট চাপ যখন নির্ণয় করতে বলবে, এটা দেওয়া আছে কিসের, মিলিমিটার পারদ চাপ, এটা দেওয়া আছে এটিএম, তাহলে হবে না ভাইয়া, দুইটাকে সেম জায়গায় আনতে হবে। তো আমি তোমাকে বলছিলাম সবচেয়ে বেস্ট হয় কি জানো, এগুলোকে এটিএম এ কনভার্ট করে ফেললে। এটাকে এটিএম এ কনভার্ট করা মানে ছোটতে কনভার্ট করে ফেলছো। তাহলে 780 কে এটিএম এ কনভার্ট করতে গেলে 760 দ্বারা ভাগ করতে হবে, যা আসবে সেটাই হচ্ছে আমার এটিএম একক। তাহলে এটিএম একক যদি আনতে পারি, তাহলে আমি PV = nRT তে আর এর মান কি দিতে পারবো, 0.02 যদি এটিএম যদি না থাকে 8.314 দিতে হবে এসআই এককে, যেটা বের করছিলাম। বুঝা গেছে এতটুকু? এখন তুমি P এর মান কত, এটা আসবে, যা আসবে 1.1 আসছে, ধরো 1.2 আসছে, এটা মানটা এখানে বসাইছো। V এর মান কত বসাইছো? এখন প্রশ্ন হচ্ছে ভাই V এর মান কি ml দিব নাকি লিটার দিব? আরে ভাই যখন চাপ এটিএম দিছো না, তখন ml লিটার, এখানে ইচ্ছা করে কোশ্চেনটা এভাবে করা হচ্ছে যাতে তোমাকে কনভার্ট করতে হয়, কখনো হচ্ছে তোমাকে একটু পরে তুমি দেখবা হচ্ছে কি দেওয়া আছে, সিসি তে দেওয়া আছে, সিসি মানে কি, আরে ভাই যাহাই সিসি তাহাই ml। অনেকে বলবে সিসি মানে যে বুঝা, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। সুন্দর করে মানটা বসাবা। আর এর মান তুমি এখানে বসাইছো কত, আর এর মান 0.021 বসাইছো, টি এর মান কত 293। এবারে n এর মানটা বের করতে বলছে, আর n এর মানটা কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা হলো 6.02 * 10^23 বসাইছো। p এর মান কত হবে আমাকে বলো, p এর মান কত হবে, তোমাকে চাইছে কি অনুসংখ্যা নির্ণয় করো, p এর মান কত হবে, বলো p এর মান কত হবে, এটা
এটা ভাগ করলে যা আসে সেটা p এর মান। v এর মান কত হবে? 300 ml কে তুমি লিটারে কনভার্ট করে 0.3 মান বসাইছো, যা আসবে সেটা অনুসংখ্যা। এর পরবর্তীতে বের করতে বলছে যে চাপ নির্ণয় করো। দেখো পাত্র 1 এবং পাত্র 2 টাকে মিশ্রিত করে মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করো। চাপ কিভাবে নির্ণয় করব? কিভাবে নির্ণয় করব? খুবই সিম্পল। এটা কত? p1 v1 p2 v2, এটার আংশিক চাপ এটার আংশিক চাপ দুইটাকে যোগ করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় হয়ে গেছে। বাট আমাকে জাস্ট বলছে মিশ্রণের গ্যাসের মোট চাপ নির্ণয় করো, তাহলে আমাকে আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে এতটুকুই। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো একটা কথা বলে রাখতেছি, ধরো কোনো কারণে আমি যদি এরকম যদি ফিল করি যে হচ্ছে আমার এলিট ব্যাচে হচ্ছে আমি অনেক ভালো কিছু পড়াচ্ছি, আমি যদি এরকম যদি ফিল করি, তাহলে আই সোয়ার আমি তোমাদের জন্য, যদি তোমাদেরকে এভাবে যদি না পড়ে থাকি, তাহলে আমি একটা ব্যবস্থা করবো, সেটা হচ্ছে তোমরা ওই সুযোগটা সমানভাবে পাবো ওদের মতো। সেটা এরকমও হতে পারে তোমরা ওইখানে অ্যাড হয়ে যাবা। ধরো আমি যদি বলি যে এরকম, মানে আমার মাথায় অনেক কিছু খুলতে পারে। ধরো আমি যদি মনে করি যে আমি এখানে এলিট ব্যাচে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করাচ্ছি, ওইটা আমি আগের ব্যাচে করা নাই, কিন্তু তারা কিন্তু হচ্ছে কি আমার স্টুডেন্ট, ওরা আমার স্টুডেন্ট। তাহলে আমি কি করব? ঠিক আছে, তাহলে ওদেরকে একসাথে করে আমি পড়াই দিব ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো, যেটা হয়তো আমি এখানে ভালোভাবে পড়াইনি। কোশ্চেন লিখে দিচ্ছি, কি লিখছি আমি নিজেও জানি না। বাট আমি যদি বলি যে না, ওখানে আমি স্লাইডে করে আমি পড়াচ্ছি, ওইখানে আমি তোমাকে অ্যাড করে দিব। সো এটা অনিয়ম করার কিছু নেই। এখন অর্গানিক কেন আবার তোমাদেরকে ফ্রিতে এনরোল করাচ্ছি না? কারণ এটা কথা ছিল না তোমাদের। আমি শুরুতে বলছিলাম যে অর্গানিক তোমরা পাবলিক গ্রুপেটা দেখে নিবা, সেটা কথা ছিল না যে পাবলিক গ্রুপে কেন পড়াবো। হ্যাঁ, আমি চাইলে অর্গানিকের টেস্ট পেপার সলভ করাতে পারি, ধরো আমি 10টা টেস্ট পেপার সলভ করতে পারবো। বাট কথা হচ্ছে তোমাদের আগের মতো অ্যাটেন্ডেন্স নাই। কেন অ্যাটেন্ডেন্স নাই আমি তোমাকে বলে রাখি। অ্যাটেন্ডেন্স কেন নাই? কারণ এখানে গার্ডিয়ান কল হচ্ছে না। এক, এখানে কোনো ধরনের হচ্ছে আমি আগের মতো পরীক্ষার ব্যবস্থা করতে পারিনি। সো এটা কেন করতে পারিনি? কারণ শুরু থেকে হচ্ছে কি ছিল, আমার অগোছলা ছিল। এখন গার্ডিয়ান কল যেহেতু করতে পারিনি, সেজন্য পোলাপাইন তো লাইফ আর দেখবে না সে ভালোভাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মিস্টেক ছিল, না হলে কিন্তু এফোর্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন তুমি বলতে পারো তোমাদের মাথায় ঢুকছে কি ওই যে এলিট বেস এটা, যা হোক এখন একটা কথা বলবো না। নেক্সট ক্লাসে পড়া হচ্ছে ব্যাপন হারের সূত্র, গ্রাহামের ব্যাপন হারের সূত্র। আর এগুলোর ম্যাথগুলো হচ্ছে নিজে নিজে করবা। তবে ম্যাথগুলো হচ্ছে আমি স্লাইডে বের করে দেখাবো, সবগুলো হচ্ছে বা যা কি যেগুলো ছিল টাইপ ভিত্তিক, এগুলো আমি স্লাইডে বের করে দেখাবো। আর নেক্সট ক্লাসে পড়া হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটার সাথে ওটা আসবে। আর পি ইকুয়াল টু এনআরটি থেকে অনেকগুলো প্রশ্ন বের হতে পারে। এখন তুমি যদি বলো ভাইয়া এটা আপনি হচ্ছে নরমাল ভাবে যদি করে দেখাতেন তাহলে কি রকম আসতো? নরমাল ভাবে করে দেখাতে পারো, সেটা হচ্ছে কি যে এটা এনটাকে তুমি ভাঙলে কি আসে? ডব্লিউ বাই এন আসে না? ডব্লিউ বাই এন দেওয়া আছে, এখানে একটা ডব্লিউ এর মান দেওয়া ছিল। এই ডব্লিউ এর মানটা আমাকে কত বলো তো? 0.42 গ্রাম। 0.42 গ্রাম হলে তুমি এখানে ডব্লিউ এর মান 0.42, আর এনটা হচ্ছে কি তার ভরটা। আচ্ছা যা হোক, এটা তো যাচ্ছি না, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখন আপাতত এগুলো করিও না, আজান দিয়ে দিচ্ছে তো আমি এগুলো বলতেছি না। এটা ঐকিক নিয়মে করা যায়, সেম প্রসেসটা, বাট আনসার কিন্তু সেমই আসবে। কোনটা? অনুসংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে বাকিগুলো সবগুলো সেমই আসবে।